বলিও বিপত্তারণ বাবু, কাজটা যে বড় অনুচিত হচ্ছে এবার। এই 10-12 জন খোকা মিলে কি আর আপনার আধ আঙুল চওড়া দরজা ভাঙতে পারবে? দরজাটা খুলে দিন না বাবু। এত পর পর ভাবলে কি করে চলবে বলুন তো? বিপত্তারণের দেহে কি করে যেন একটা অবিশ্বাস্য শক্তি চাড়া দিয়ে উঠল। কান দুটো অসহ্য গরম হয়ে উঠল। চৌকি থেকে নেমে দরজাটা হাট করে খুলে ফেলল এক টানে। এদিকটাই পাহাড়ের দিকটা। কিছু দূর সমতলে সে পথ এগিয়ে ঢালু হয়ে গিয়েছে চন্দন নালার দিকে। আগা 5 তলা মুড়ি দিয়ে যে কজন নিথর ঝোপের মতো দাঁড়িয়ে আছে, আর এদিকে তারা খুব একটা কম নয়। বিপত্তারণের কেন যেন একটুও ভয় হল না। টাকা নিতে এসেছেন তো আমাকে মেরে তার পরে নিয়ে যান। ওই টাকাটা 700 জন শ্রমিকের অন্ন সংস্থান। এই প্রাণ থাকতে আপনাদের হাতে তা তুলে দেব না। একটা লম্বাটে নিরেট অন্ধকার আলো আঁধারি চিরে বিপত্তারণের কাঁধের উপর নেমে এলো। সে ছিটকে পড়ে গেল। যাকে টাকা দেখাতে নেই খোকা, তোমার হিসেব আলাদা। এই তোরা কি দেখছিস? এটাকে পিচ মোড়া করে বেঁধে নিয়ে চল আমার দরবারে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি পুজো আপনাদের সবার খুব ভালো কেটেছে। আজ থ্রিলার ডেন আপনাদের জন্য নিয়ে এসেছে কর্ণশীলের কলমে বিপত্তারণের বিপদ। ভোরের দিকে ঠান্ডা হাওয়াটা বেশ আসছিল। পাশ ফিরে বালিশটা চেপে ধরতেই জানালা ঘেঁষে কেউ খুব স্পষ্ট উচ্চারণে বলে উঠল, এত জোরালো সে উচ্চারণ যে বিপত্তারণ ধর্মর করে উঠে বসল। ঘুমের একদম গভীর থেকে সরাসরি জাগরুক অবস্থায় পৌঁছে গেছে সে। উচ্চারণের ধরনটিও বড় অদ্ভুত। শুধুমাত্র গলা দিয়েই যেন কথাটা বলা। ঠোঁট দাঁত জিভ দিয়ে কথা বলা শুনতে এমনটা হয় না। বাইরে একটু মাজা অন্ধকার, ঝোপঝাড়গুলো ঠিক স্পষ্ট না হয়ে উঠলেও একটা আঁকা আকার বেশ বোঝা যাচ্ছে তাদের। বিপত্তারণ বেশ ভালো করে বুঝতে পারছে যে সে স্বপ্ন দেখেনি। তার কারণ সে দেখতে পাচ্ছে জানালার ওপাশেই অস্পষ্ট অন্ধকারে একটা অদ্ভুত মূর্তি একটু কুঞ্জ হয়ে ঘুরে বেড়াচ্ছে। ঝলঝলে একটা পোশাক তার দেহের দুপাশ দিয়ে ঝুলে পড়েছে। হাতে একটা লম্বা লাঠির মতো কিছু একটা আছে লোকটার কাছে। দূর থেকে দেখলে মনে হবে একটা বাঁকা চোরা বুড়ো গাছ উঠোনময় পাইচারি করছে। কপাল আর গলার কাছটায় একটা ঠান্ডা ভেজা ভাব বুঝতে পারছিল বিপত্তারণ। তাড়াতাড়ি উঠে ঢকঢক করে 8 বোতল জল খেয়ে নিল। পা টিপে টিপে বিছানায় ফিরে এসে দেখল উঠোনে কেউ নেই। শ্বেত স্থলপদ্ম আর করবী গাছগুলো চুপ করে কালো হয়ে আছে। আলো ফোটার আগে জানালা থেকে চোখ ফেরানোর আর সাহস হলো না বিপত্তারণের। গোলকপুরে এসে জীবনে এই প্রথম ভয় পেল বিপত্তারণ। জায়গাটা এমনিতে তার খুব পছন্দের। 3 মাস হলো সে এখানে এসেছে। প্রথম দেখাতেই জায়গাটা তার ভালো লেগে গিয়েছিল। পাথর আর ঘাসে মেশানো বিরাট মাঠে সোজা উত্তর পশ্চিমে ছুটে গেছে কালো কালিতে আঁকা দিগন্ত পাহাড়ের দিক। মাঝে দ্বীপের মতো শাল সেগুনের বন, পাহাড়ের উপর ছোট্ট সাদা মন্দির। গোলকপুরের বাজার খুব বিখ্যাত। বড় কাপড়ের দোকান, সবজি বাজার, মাছ বাজার, ফলের দোকান মিলিয়ে গোলকপুর বেশ জমাটি একটা জায়গা। খুব ধুমধাম করে কালী পুজো হয় দীপাবলির সময়। বাজার এলাকাতেই প্রায় 7টা পুজো। তারপর গ্রামের আনাচে কানাচে তো আরও আছেই। পুজোর ঠিক 4-5 মাস আগে বিভিন্ন জায়গা থেকে মূর্তির কারিগর গোলকপুরে এসে হাজির হয়।
এখানেই থাকা, খাওয়া, মূর্তি বানানো। দীপাবলির ঠিক 1 সপ্তাহ পরে পারিশ্রমিক আর বকশিস নিয়ে যে যার দেশে ফিরে যায়। বিপত্তারণ পূব দিকের কোনো এক গ্রাম থেকে গোলকপুরে এসেছিল। তার দলের সে সর্দার। অন্য কারিগরের পল্টন মূর্তি তৈরির ওয়ার্কশপের লাগোয়া ঘরে রান্নাবান্না, খাওয়া দাওয়া করে। সর্দার মূর্তিকারের খাতির একটু আলাদা। রাতটুকু সে কারখানা থেকে মিনিট 10 হাঁটা পথের দূরত্বে একটা ছোট্ট 2 কুঠুরির বাড়িতে ঘুমোতে আসে। ছোট্ট বাগান, পশ্চিমে ছোট্ট একটা নদী, পাহাড়ের রেখা উত্তরে, পূব দিকে বাগান পার হয়ে রাস্তা আর শালবন। যে ক্লাবের পুজোর হয়ে সে মূর্তি গড়তে এসেছে তার সেক্রেটারি রামজীবন সেন জাজরেল পুলিশ ইন্সপেক্টর ছিলেন এক সময়। এখন রিটায়ার করে পুজো, ক্লাব আর মাছ ধরা নিয়ে বেশ আছেন। দোতলা ছড়ানো বাড়ি, বাগান, পুকুর, ফুল ফলের গাছ দিয়ে ঘেরা, বাড়িটা দেখার মতো। সকাল 8টা নাগাদ বিপত্তারণ শুকনো মুখে রামজীবনের বাড়িতে হাজির হলো। এই সময়টা রামজীবন বাজারের ফর্দ তৈরি করেন। রামজীবনের ফর্দ তৈরি করা যে দেখেনি সে বিশ্বাসও করবে না এমনভাবে বাজারের ফর্দ তৈরি করা যায়। এক এক করে মালি, দারোয়ান, রাঁধুনি, গিন্নি, ছেলে, বৌমা, নাতি, নাতনিকে তিনি ডেকে পাঠান। তারপর তাদের প্রতিদিনকার দরকার খুঁটিয়ে জিজ্ঞাসা করে আলাদা পৃষ্ঠায় লিখে নেন, জবানবন্দি লেখার মতো করে। লেখা শেষ করে পৃষ্ঠাগুলো ছিঁড়ে স্টেপলার দিয়ে সেঁটে পাঞ্জাবির পকেটে নিয়ে নেন। এরপর বাজার যাওয়ার পালা। টানা 2 ঘন্টা ধরে বাজার সেরে 2 চাকরের মাথায় বাজার চাপিয়ে বাড়ি ফিরে আসেন। সন্ধ্যাবেলায় পড়তে বসার আগে বাজারের পুরো হিসেব করে পৃষ্ঠার গোছা একটা বিশাল বাঁধানো খাতায় সেঁটে রাখেন। প্রতি বছর সংক্রান্তিতেই সেই খাতা চলে যায় চিলেকোঠায়। নতুন খাতা আসে সিঁদুর হলুদ মেখে। বিপত্তারণ যখন পৌঁছল, রামজীবনের সঙ্গে তার স্ত্রী আদ্যাশক্তি দেবীর তুমুল বাগবিতণ্ডা হচ্ছে ব্যাপারটা 3 কেজি বেগুন নিয়ে। রামজীবন গলা ফাটিয়ে বলছেন, আরে তুমি তো নিজে মুখে বললে 3 কেজি বেগুনের কথা, আর আজ বলছো মিচিমিচি বেগুন এনেছি। আদ্যাশক্তি দেবীও কম যান না। তিনি অবশ্য গলা তুলে চিৎকার চেঁচামেচি করেন না, গলা মোটা করে বললেন, উফ বাবা গো বাবা, এই লোকটা কিচ্ছুতেই কানের যন্ত্রটা সকালবেলায় পড়বে না। বলছে বিন, সুজি, বেসন, এই চেঁচিয়ে যাচ্ছে 3 কেজি বেগুন, 3 কেজি বেগুন বলে। উফ বাপরে বাপ, আমি চললুম রান্নাঘরে, তোমার পাগলামির খোরা খাওয়ার সময় নেই আমার। আদ্যাশক্তি দেবী আঁচল ঘুরিয়ে অন্দরমহলের দিকে চলে গেলেন। রামজীবন আবার চেঁচাতে যাচ্ছিলেন। এমন সময় বিপত্তারণ এগিয়ে এসে খাতাটায় বিন, সুজি আর বেসনের নাম 3টে লিখে দিয়ে রামজীবনের চেয়ারের পাশে রাখা বেতের ঝুড়িটায় বসে পড়ল। রামজীবন এহেন দুঃসাহসে অবাক হয়ে কিছুক্ষণ বিপত্তারণের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর চিৎকারটা ঢোক গিলে নিয়ে খাতাটা দেখলেন। ভারী অপ্রস্তুত হয়ে সেগুন কাঠের আরাম কেদারাটায় বসে কানের যন্ত্রটা পড়ে নিলেন। কিছুই যেন হয়নি এমন একটা ভাব করে বেশ কিছুক্ষণ পা নাচানোর পর বিপত্তারণকে যেন হঠাৎই দেখতে পেয়েছেন এমনভাবে অবাক হয়ে তাকিয়ে বললেন, আরে বাবা, বিপদ যে! তাই সাত সকালে কি মনে করে? আগে আমার বড় বিপদ। বলো কি? তুমি আবার অতিথি, তোমার আবার বিপদ কি? আগে ক্লেশ মানে তো কষ্ট, তাই না? হ্যাঁ, তাই তো। দাদি কি, তুমি কি গোলকপুরে ব্যাকরণের ক্লাস করতে এসেছ, না কালিদাস মাস্টার তোমাকে আবার হেনস্থা করেছে? চলো দেখি, তার একটা ক্লাস নেই আজ। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা তো সহজ নয়, শুনুন মন দিয়ে। বিপত্তারণ যে ছেঁদো কথার লোক নয় সেটা রামজীবন বিলক্ষণ জানেন। ঘটনাটা আনুপর্বিক শুনে রামজীবন গুম হয়ে কিছুক্ষণ বসে রইলেন। দারোয়ান এসেছিল ততক্ষণে বাজারের জবানবন্দি লিখিয়ে নিতে। তাকে বিদায় করে ছেলের হাতে বাজারের দায়িত্ব দিলেন রামজীবন বাবু। তারপর পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে বিপত্তারণকে বললেন, চলো। কোথায়? ঠিকুজি কুষ্টি বংশলতিকা কিছু আছে সঙ্গে? আগে না, ভোটার আর আধার কার্ড আমার কাছে আছে। ঠিক আছে, খালি হাতেই চলো, দেখি কি করা যায়।
শুভময় ভট্টাচার্যের বাড়ি গোলকপুরের পশ্চিম সীমানায়। তিনি মিশুকে না আত্মকেন্দ্রিক সেটাই আজ পর্যন্ত কেউ বুঝে উঠতে পারেনি। নিজের মতো থাকেন ছোট্ট বাড়িটায়, যেচে কারো সঙ্গে আলাপ করতে চান না। কিন্তু কেউ দৈবাত তাঁর কাছে গিয়ে পড়লে এত সুন্দর আপ্যায়ন করেন, আগন্তুক অবাক না হয়ে পারে না। রামজীবন আর বিপত্তারণ যখন শুভময়ের বাড়ি পৌঁছলেন, তিনি বারান্দায় বসে খুব মনোযোগ দিয়ে একটা পুরনো পুঁথি দেখছিলেন। পায়ের শব্দে মুখ তুলে তাকাতেই তার মুখে একটা অনাবিল হাসি খেলে গেল। মিষ্টি গলায় বললেন, আরে রামজীবন যে, এসো এসো ভাই এসো। সঙ্গে ওটি বিশ্বকর্মা না? রামজীবন কিচ্ছু বললেন না। বারান্দায় সারি সারি বেতের চেয়ার রাখা ছিল, তার একটিতে বসে পড়লেন। বিপত্তারণ বসল না। হ্যাঁ, এসো এসো। রামজীবন, তা এত গম্ভীর কেন? কিছু হয়েছে? রামজীবন বিপত্তারণের দিকে তাকালেন। বিপত্তারণ হাত জোর করে বলল, ঠাকুরমশাই, বড় ভয় পেয়েছি, আমাকে কিন্তু উদ্ধার করতে হবে। শুভময় হাত ধরে বিপত্তারণকে বসালেন, কাঁধে হাত দিয়ে বললেন, শোনো, তুমি একটু শান্ত হয়ে বসো, তারপর ঘটনাটা আমাকে বলো তো। বেলা গড়িয়ে গেল অনেকটা। শুভময়ের মেয়ে কাজলি তিনজনের জন্য চা দিয়ে গেল, সঙ্গে ঘরে ভাজা মুচমুচে নিমকি। কিন্তু বিপত্তারণের ঘটনা শোনার পর কারো হাত উঠল না। ব্যাপারটা খুব একটা সুবিধে ঠেকছে না হে রামজীবন। কিছু একটা অশুভ ঘটতে চলেছে বিপত্তারণের জীবনে, আর এমন কোনো ব্যাপার আগে আমি শুনিনি, তাই নিদানও আমার অজানা। বিপত্তারণের মুখটা ছাইয়ের মতো দেখাচ্ছিল। রামজীবন নিরীহ ছেলেটিকে খুব ভালোবাসতেন। কিছু করা যায় নাকি শুভময়? প্রেত পিশাচ তো তোমার হাতের মুঠোয়। হুম, এ প্রেত পিশাচ নয়, আরো গভীর কিছু। আমি আজই বাড়ি চলে যাব, এখানে আর থাকবো না। নিজেকে ছেড়ে কোথায় যাবে বিপত্তারণ? ক্লেশ আনন্দ সবই তো নিজেরই। তুমি যেখানে যাবে ও তোমার পিছু নেবে। পালানোটা কোনো সমাধান নয়, রুখে দাঁড়ানোটাই হচ্ছে আসল ব্যাপার, বুঝলে? আর আমরা তো আছি তোমার সঙ্গে। শোনো শোনো, তুমি কাজে যাও। রোজগার বন্ধ হওয়াটাও তো কোনো কাজের কথা নয়। তুমি একটু সাহস রাখো, একটা কিছু করা যাবেই। সবার অশুভর উপরে তিনি আছেন, একটু ভরসা রাখো। বাজারের মুখটা এসে রামজীবন বাড়ির দিকে চলে গেলেন। হঠাৎই বিপত্তারণ দেখল সে খুব একা। চারিদিকে লোকে লোকারণ্য। বাজারু লোকের আসা যাওয়া, সাঁ করে ছুটে যাওয়া ট্রাকের শব্দ কিছুই তাকে স্পর্শ করতে পারছে না। বাজারে ঢোকার মুখে একটা বিশাল বটগাছ, তার নিচে বেদিটার উপর এক সাধু। সোজা সাপটা চেহারা, অতিরিক্ত ভরম নেই, গালে হালকা কাঁচা দাড়ি, গেরুয়া পোশাক। বিপত্তারণের মনে হলো তাকে দেখেই যেন একটু মুচকি হেসে সাধু গেয়ে উঠলেন, দুঃখ যদি নাই পাবে গো, দুঃখ তোমার খুঁজবে কবে? বেশ বেলা করে বিপত্তারণ কারখানায় ঢুকল। সারি সারি মূর্তি তৈরি হচ্ছে, মেলা লোক। কেউ বাঁশ দিয়ে কাঠামো তৈরি করছে, কেউ আবার তালমাটি মাখছে। জল কম বেশি হচ্ছে, আবার তাতে নতুন কাদা বা জল ঢালা হচ্ছে। 3টি মূর্তি বেশ শুকিয়ে এসেছে। কারখানার এক কোণে সেগুলি রাখা। 3টি কর্মচারী তাতে রঙের পোঁচ দিচ্ছে। বিপত্তারণ কারখানার এক কোণে রাখা কাঠের চেয়ারটায় বসে কাজ দেখতে লাগলো। দেখা ওই নামমাত্র। তার চোখ সার মাটির মূর্তি, লোকজন কারখানার দেওয়াল ভেদ করে চলে গেছে অনেক দূরে। সে বলছিল না, আমি দেখছি না, তাকিয়ে আছি। বিপত্তারণের হয়েছে সেই অবস্থা। বেশ খানিকটা সময় থম মেরে বসে থাকার পর
তার অন্যমনস্কতার পর্দাটা ছিঁড়ে গেল বৃন্দাবনের চিৎকারে। চেয়ার ছেড়ে উঠে পড়ল বিপত্তারণ। চিৎকারটা এসেছে মূর্তিগুলো যেখানে রং করা হচ্ছে ঠিক সেই দিক থেকে। হনহন করে সেখানে পৌঁছে বিপত্তারণের চক্ষু স্থির। বৃন্দাবন বিপত্তারণকে দেখে আরো তেতে গেল। দেখো বাবা বিপত্তারণ, দেখো কত ছাড়া নিবারণের কাজ, দেখো আকারটা শ্যামা মায়ের গায়ে লাল রং চড়িয়ে রেখেছে। এ যে চরম অকল্যাণের লক্ষণ গো। নিবারণ কাজের ছেলে হলেও বয়সটা অল্প। মাথা নিচু করে গোলাপি কালীমূর্তির পাশে দাঁড়িয়ে আছে। হাতের তুলিটা দিয়ে গড়িয়ে পড়ছে সিঁদুরে লাল রং। বিপত্তারণ বুঝতে পারল তার ক্লেশ শুরু হয়ে গেছে। নিবারণকে হাতের ইশারায় তার চেয়ারটা দেখিয়ে দিয়ে বৃন্দাবনকে বলল, কাকা তুমি এক কাজ করো বুঝলে, ওই মায়ের মূর্তিটাতে পুরো সাদা রং মেরে দাও, তারপর আমি দেখছি। চেয়ারে বসে আছে নিবারণ। বাকিদের কাজ বুঝিয়ে বিপত্তারণ তার কাছে গেল। মুখ তুলল ছেলেটা, চোখে জল। বিপত্তারণ তার কাঁধে হাত রেখে বলল, আহা কাঁদিস না কাঁদিস না, তা কি হয়েছে বলতো, তুই তো এরকম ভুল করিস না। নিবারণ চোখের জল মুছে যা বলল সেটা শুনে দুপুরবেলাতেও বিপত্তারণের গায়ে কাঁটা দিল। গোলকপুর ছাড়া অন্য কোথাও মূর্তি তৈরির কাজে গেলে সাধারণত লাল রঙে গাঢ় বাদামি রং মিশিয়ে কালির জীব রং তৈরি করে। গোলকপুরের কালির গায়ে বিন্দুমাত্র লাল ছোঁয়ানো বারণ। নিবারণের কথা অনুযায়ী ধারে কাছে কোথাও ওই দুটি রঙের একটিও ছিল না। শুধু তুলিতেই ওই রংটি দেখে সে নিজেও খুব অবাক হয়েছে। এরপর আর কথা হয় না। বিপত্তারণ নিজেও জানে নিবারণ খুবই দক্ষ রং শিল্পী, আর খুব অল্প বয়স থেকেই ও এ কাজ করছে। নিবারণের দাদু শারদাচরণ ছিলেন বিপত্তারণের নিজের গুরু। তাঁর আশীর্বাদ এবং শিক্ষার গুণেই বিপত্তারণ আজ প্রধান কারিগরের জায়গায় পৌঁছতে পেরেছে। নিবারণকে নিজের মতো ছেড়ে দিয়ে বিপত্তারণ আবার মূর্তিগুলোর কাছে গেল। বৃন্দাবন বাদে বাকি সবাই সেখানেই আছে। এক মনে তারা কাজ করে চলেছে বাকি দুটি প্রতিমার উপর। লাল কালীমূর্তি এক বিঘত লম্বা মেটে রঙের জিভ করে হাসছে। প্রতিমার পায়ের সামনে মেঝের উপর পড়ে আছে নিবারণের লাল রঙে ভেজা তুলি, আর তার পাশে রঙের কৌটো, তাতে গাঢ় কালো রং। বিপত্তারণ শিওরে উঠল। আবার শরীরটা খারাপ লাগছে। বৃন্দাবন সাদা রং নিয়ে ফিরে আসছে। তাকে দেখে বিপত্তারণ বলল, কাকা আজ আপনারা কাজটা চালিয়ে নিন, আমার শরীরটা বিশেষ ভালো নেই বুঝলেন, আমি বাড়ি চলে যাচ্ছি। যাও, আর কি করবে, আমরা দেখে নিচ্ছি। কয়েক পা হেঁটে দরজার কাছে এগোতেই বৃন্দাবনের গজগজানি শুনতে পেল বিপত্তারণ। কথাগুলো তীরের মতো বিঁধল তার কানে। শারদাচরণের যে কি বিমূর্তি হয়েছিল যে ছোড়াকে প্রধান কারিগর করে চোখ বুঝলো। খেটে আমরা মরবো আর বাবু পায়ের ওপর পা তুলে বেশিরভাগ টাকা পকেটে পুড়বে। যত সব। আজ আর কিছুতেই আশ্চর্য হচ্ছে না বিপত্তারণ। যে বৃন্দাবন তাকে এত আগলে রাখে, বাবা বাছা ছাড়া কথা বলে না, তার মুখে এত কড়া কথা শুনেও সে আশ্চর্য হল না। খোলা দরজার দিকে এগিয়ে যেতে যেতে বিপত্তারণের কেন যেন মনে হচ্ছিল দুটো সাপের মতো চোখ তাকে দেখছে। শুধু দেখছে না, তার অন্তরাত্মা পর্যন্ত ছেঁদা করে ফেলছে। বুকের ভেতরটা একটা অসহ্য যন্ত্রণা। একবার কারখানার ভেতরটায় চোখ বুলিয়ে নিল সে। না, কেউই তাকে দেখছে না, সবাই তো নিজের কাছে ব্যস্ত। নিবারণ মাথা নিচু করে চোখ মুছছে। মাটি, কাদা, জল, রং, তুলি, বাঁশ, খড় সব আগের মতোই রয়েছে। শুধু বিপত্তারণেরই বড় বিপদ, বড় ক্লেশ। গলার ভিতরে দলা পাকানো কান্নাটা চোখ উপচে বেরিয়ে আসার আগেই প্রায় দৌড়ে কারখানা থেকে বেরিয়ে গেল বিপত্তারণ। রাস্তা বেরিয়ে বাজার এলাকায় পৌঁছতেই রামজীবনের নাতি বাঁশির সঙ্গে বিপত্তারণের দেখা। বাঁশির হাতে একটা প্রজাপতি ধরার জাল। বিপত্তারণের কোমর ধরে প্রায় ঝুলে পড়ে সে বলল, আমাকে একটা মাটির লাল ভালুক বানিয়ে দেবে গো বিপদ দাদা।
বিপত্তারণ বুঝল লাল কালীমূর্তির খবর চাউর হতে আর বাকি নেই। নৃসিংহ সিংহের কানে কথাটা গেলে কি হবে ভেবে তার কপালে বড় বড় ঘামের ফোঁটা দেখা দিল। তার নির্দেশে এ অঞ্চলের কালীর জিভ পর্যন্ত হালকা গোলাপি রঙের রাখা হয়, জবাও দেওয়া হয় গেরুয়া রঙের। অনেকটা দূরে বলি হয়, যাতে লাল রক্ত ছিটকে মায়ের মূর্তিতে লাগতে না পারে। গোলকপুরের কালী মূর্তিতে লাল রং ছোঁয়ানো বারণ। ভোরবেলায় দেখা আবছা কুঁজো মূর্তিটার সঙ্গে সে যেন কোথাও নিজের মিল খুঁজে পেল। ধুঁকতে ধুঁকতে অনিশ্চয়তায় আচ্ছা অন্ধকার বুকে নিয়ে সে বাড়ির পথে চলল। ছোট্ট নদীটা গোলকুণ্ডপুরকে পশ্চিম দিক দিয়ে কিছুটা ছুঁয়ে চলে গেছে দক্ষিণে। সেখানে নদীর পশ্চিম পারে শালবন, তার গভীরে একটি ছোট্ট গ্রাম। কবে যে অন্য রাজ্য থেকে আসা একদল বীর ব্রাহ্মণ জাতি বসতি স্থাপন করেছিল, তবে তাদের বংশগৌরব বিশেষ কিছু অবশিষ্ট ছিল না। তারা এখানে পৌঁছানোর পর এক বিরাট রাজবাড়ির ধ্বংসস্তূপ খুঁজে পায়। প্রাচীর দিয়ে ঘেরা বিশাল রাজবাড়ির এখন ছন্ন ছাড়া দশা। দিনে দুপুরে শেয়াল ঘোরে, বাঘ ডাকে। রাজবাড়ির একটা দিক পরিষ্কার করে বসবাস তারা শুরু করলো বটে, কিন্তু অন্য সংস্থানের কোনো সুরাহা হলো না। আদি বংশ গৌরব দিয়ে তো আর পেট ভরে না, তাই যতদিন পার হতে লাগলো বহিরাঙ্গের আভিজাত্য ত্যাগ করে তারা নদীর পূর্ব পারের মানুষদের সঙ্গে যোগাযোগ শুরু করল। সে নদী অবশ্য নামেই নদী। বর্ষায় হাঁটু জল অব্দি ঘোলা জল উন্মাদ স্রোতে বয়ে যায়। শীত গ্রীষ্মে সে খটখটে শুকনো নালা। নদীর পার চন্দন রঙের পাটকিলে বেলে পাথর দিয়ে তৈরি বলে তারা ওই নদীর নাম দিল চন্দন নালা। সে আজ 500 বছর আগের কথা। গোলকুণ্ডপুর তখন বেশ উন্নত শহর। সেখানে বড় বাজার বসে। দেশের বিভিন্ন দিক থেকে বস্ত্র, সুগন্ধি, ফল, ফুল আমদানি হয়। আর স্থানীয় ধূপ, চন্দন, শালকাঠ, গামার কাঠ রপ্তানি হয় দূর দেশে। কঠিন লাল মাটিতে চাষাবাদের অসুবিধা, তাই গোলকুণ্ডপুরের সাপ্তাহিক হাট থেকে চন্দন নালার পশ্চিমের নবাগতরা কিছু দুধেল গাই সংগ্রহ করে পশুপালন শুরু করল। বাড়ির ছোট ছেলে দিয়েই রাখালি করা যেত বলে দলের যুবকরা ব্যবসা বাণিজ্যের জন্য দূর দেশে পাড়ি দিল। হেমন্ত এমনই এক রাখাল। সে দিনের বেলায় গরু চড়ায় চন্দন নালার তীরের ঘাস জমিতে। গরুগুলিও খুব বেশি দামাল। কাছাকাছির মধ্যেই তারা ঘুরে ফিরে ঘাস খায় বা রোদে ছায়ায় দাঁড়িয়ে জাবর কাটে চোখ বুজে। শালবনের ছায়া বড় মিঠে, আর পাতার মধ্যে হাওয়া খেলে গেলে বেশ ঝমঝম শব্দ হয় একটা। পাশ দিয়ে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে চন্দন নালা। হেমন্ত গরুগুলোকে একবার দেখে নিয়ে শাল গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। বেলা গড়িয়ে দুপুর হলো। এক ফালি রোদ এসে পড়ল হেমন্তর মুখে। পাশের রাস্তা দিয়ে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। অল্প বয়স, গেরুয়া বসন, মুখে অল্প কাঁচা দাড়ি। হেমন্তের দিকে হঠাৎ তার দৃষ্টি গেল। পথের পাশে এমন অনেক রাখালি ঘুমিয়ে থাকে। এ নতুন কোনো দৃশ্য নয়, কিন্তু ছেলেটার মধ্যে এমন কিছু একটা ছিল। সন্ন্যাসী দাঁড়িয়ে পড়তে বাধ্য হলেন। হেমন্ত অঘোরে ঘুমোচ্ছে। শুধু হঠাৎ এসে পড়া দুপুরের রোদে চোখের পাতা কুঁচকে যাচ্ছে তার। একটু একটু নড়ে চড়েও যেন উঠছে। সন্ন্যাসীর খুব মায়া হলো। তবে তিনি কিছু করে ওঠার আগেই পাশের পাথরের গর্ত থেকে বিরাট একটি সাপ হেমন্তের মাথার উপর ফনা তুলে দাঁড়ালো। সন্ন্যাসীর দেহের রক্ত জল হয়ে গেল। ওই বিশাল সাপ যদি হেমন্তের মাথায় ছোবল দেয়, সে মুহূর্তের মধ্যে মারা যাবে। তিনি প্রাণপণে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন ছেলেটি যেন না নড়ে ওঠে। স্থির বস্তুকে সাপ লক্ষ্য করতে পারে না। এক একটা মুহূর্ত এক একটা দিনের মতো দীর্ঘ মনে হচ্ছে। সাপটি একভাবে ফনা ধরে আছে। কতক্ষণ কেটে গেল সন্ন্যাসী বুঝলেন না। আস্তে আস্তে সূর্য পশ্চিমে ঢলে পড়তে লাগল। রোদের রেখা হেমন্তের মুখ ছেড়ে শালবনের ছায়ায় প্রবেশ করল। সন্ন্যাসী অবাক বিস্ময় দেখলেন সাপটিও আস্তে আস্তে মাথা নাড়িয়ে
আবার পাথরের ফাঁকে হারিয়ে গেল। সন্ন্যাসীর গায়ে কাঁটা দিল। তিনি বুঝলেন সাপটি একমাত্র ছেলেটির মুখে পড়া রৌদ্র আড়াল করতেই বিবর ছেড়ে বেরিয়ে এসেছিল। এ তো রাজলক্ষণ। ছেলেটির কপালে তিনি নিশ্চিত রাজযোগ দেখতে পেলেন। তিনি ছেলেটিকে জাগিয়ে তুললেন। ঘুম থেকে জেগে হেমন্ত হকচকিয়ে গেল। ঘুমের মধ্যেই এতটা বেলা হয়ে গেছে। তার উপর অচেনা সন্ন্যাসীকে চোখের সামনে দেখে কিছুক্ষণের জন্য সে কিছুই ভেবে উঠতে পারল না। সন্ন্যাসী নরম গলায় তাকে জিজ্ঞাসা করলেন, তোমার গলায় পৈতে আছে দেখছি, তুমি কে গো ছেলে? হেমন্তের ঘোর তখনও কাটেনি। সে অবাক চোখে সন্ন্যাসীকে দেখতে লাগল। সন্ন্যাসী তার অবস্থা বুঝলেন, তাকে ধাতস্থ হওয়ার সময়ও দিলেন। ইতিমধ্যে হেমন্ত গরুগুলোকে নিয়ে বাড়ির পথে হাঁটল। নাচরবান্দা সন্ন্যাসীও তার পিছু নিলেন। চন্দননালার পার থেকে দক্ষিণ পশ্চিমে একটা ছোট মাঠ পার হলে আবার শালবন শুরু হয়। সরু আঁকাবাঁকা পথ দিয়ে গরুগুলো পথ চিনে দিব্যি চলেছে। তাদের পেছনে হেমন্ত। সে বারবার পিছু ফিরে বিস্মিত দৃষ্টিতে দেখছে সন্ন্যাসীকে। চলতে চলতে একসময় বনের মাঝে একটা ফাঁকা জায়গায় পৌঁছলেন তারা। বিরাট রাজবাড়ির ধ্বংসস্তূপ চোখের সামনে ভেসে উঠল। সন্ন্যাসীর ভ্রূ কুঁচকে গেল। হেমন্তের মধ্যে রাজলক্ষণ দেখে তিনি যতটা না বিস্মিত হয়েছিলেন, তার চেয়ে বেশি বিস্মিত হলেন ভগ্ন রাজপ্রাসাদের অবশেষ দেখে। লক্ষণ দেখে যা বোঝা যায়, এ প্রাসাদ প্রায় 300 বছরের পুরনো। তবে কি এই রাজপাটের রক্ষণাবেক্ষণ করার জন্যই হেমন্তর জন্ম? গরুগুলো একটা ঘরে রেখে হেমন্ত ভারী দরজা বন্ধ করে দিল। লোহার পুরনো দরজা। বাঘ কেন, হাতির পক্ষেও তা ভাঙা অসম্ভব। উঠোনের একপাশে ডাঁই করা আছে মেহগনির ফল, আঁশফল, বইচি, করমচা। নিচু দরজা দিয়ে হেমন্ত ঘরে ঢুকে গেল। ভেতরে আসুন বাবা। আমার গৃহে প্রবেশ বারণ, সময়ও কম। তোমাকে কয়েকটি কথা বলার ছিল। বলুন বাবা। নাম কি তোমার ছেলের? হেমন্ত। হেমন্তের দীক্ষা উপনয়ন কে করেছেন? আমাদের কুলগুরু। তিনি কোথায় এখন? তিনি আমাদের পুরনো বাসভূমিতেই রয়ে গেছেন। বৃদ্ধ মানুষ তিনি, তাই আসতে পারেননি। তুমি কি জানো মা যে তোমার ছেলের রাজযোগ রয়েছে? না না, রাজযোগে দরকার নেই তার। এই রাজত্বের হানাহানিতেই আমাদের সব গেছে। কোনো মতে প্রাণে বেঁচেছি জন্মভূমি ছেড়ে পালিয়ে এসে। আর ও কথা তুলে অবলার চোখে জল আনবেন না ঠাকুর। মা গো, ইষ্ট বোঝো, ইষ্ট ভবিতব্য, সে তো খণ্ডানো যায় না। তার বিরোধিতা করলে আরো বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যে তার চেয়ে অখণ্ড সত্যকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আর কি করতে পারি বাবা? আপনিই বলে দিন কি করতে হবে। আমি যা বলি মন দিয়ে শোনো মা। তোমার ছেলের রাজযোগ আমি নিজের চোখে দেখেছি, আবার এও দেখেছি সে সামান্য গোপালক। তার অর্থ এই দাঁড়ায় যে তার ইষ্টমন্ত্রে কোনো ত্রুটি আছে। সেই ত্রুটি খণ্ডন করতে হবে। এ কাজ কুলগুরুর, কিন্তু তিনি যখন অনুপস্থিত তখন এই কাজ আমাকেই করতে হবে। আপনি হেমন্তকে বলুন তার ইষ্টমন্ত্রটি আমাকে বলতে। তার ত্রুটিটি আমি সংশোধন করে দেব। মহিলা নতজানু অবস্থা থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়লেন। চোখের দৃষ্টিতে সন্দেহ ভর করে এলো। ইষ্টমন্ত্র বলবে আপনাকে? আপনি সন্ন্যাসী। ইষ্টমন্ত্র গুরু ও শিষ্য ছাড়া তৃতীয় কাউকে বলা যে মহাপাপ, সে তো আপনিও জানেন। তবু কথা বললেন কি করে? সন্ন্যাসীর মুখ মৃদু হাসিতে ভরে গেল।
হেমন্তর মা দেখলেন তা বড় নির্মল, পবিত্র। দীক্ষা কি গো মা? কি বা ইষ্টমন্ত্র? দিয়ন্তে জ্ঞানমত্যন্তং ক্ষিয়তে পাপ সঞ্চয়ঃ তস্মাদ দীক্ষেতি সা প্रोक्ता মুনির্বিস্তদ্দর্শিভিঃ দিব্যা জ্ঞানং যতদত্যাৎকৃত্য পাপস্য সংরক্ষণ তস্মাদ দীক্ষেতি সা प्रोक्ता মুনির্বিস্তদ্বেদিভিঃ। অর্থাৎ পাপ ক্ষয় করে যে ইষ্ট লাভ করায় তা হলো ইষ্টমন্ত্র। ঈশ্বর বলে কি আলাদা কিছু হয়? তুমি যেমন করে অক্ষর জুড়ে তাকে ডাকো, তিনি তোমার কাছে ঠিক তাই। তাই নাম আর নামীর মধ্যে পার্থক্য তো নেই মা। তুমি ভেবে দেখো, হেমন্ত রাজপুরুষ হয়েও আজ সামান্য গোপালক, আর সে দেশত্যাগী হয়েছে তার ইষ্টমন্ত্র গ্রহণের পরেই। তার মানে যে শব্দ জুড়ে সে তার ইষ্টদেবকে ডেকেছে তাতে ঈশ্বরের নাম উচ্চারিত হয়নি। সে তার ইষ্টমন্ত্র আমাকে না বলুক, তাকে বলো মন্ত্রটি একটি বটপাতায় লিখে জলে ভাসিয়ে দিতে। আমি তাকে নতুন মন্ত্র দিয়ে যাব। বিশ্বাস করো মা, আমি সর্বত্যাগী সন্ন্যাসী, রাজানুগ্রহীত কুলগুরু নই। আমার পাওয়ার বা হারানোর কিছুই নেই। যদি কিছু অনিষ্ট হয়? এর বেশি আর কি হবে? এই পরিত্যক্ত খণ্ডহর, বনবাস, অনিশ্চয়তার জীবন, এর বেশি আর কি হবে বলো? নিয়তি কেন বাধ্যাতে? মাঝরাতে যখন জানালার ওপাশে সেই আগের দিনের মতো গলাতেই কেউ দেশ বলে উঠল, সে চমকালো না। খুব প্রস্তুত হয়েই বেশ ভয় পেয়ে গেল। ফুঁটি ফাটা জ্যোৎস্না আজ আর আবছা মূর্তিটা কুঁজো হয়ে হাঁটছে না। হাতের লাঠিটা আকাশের দিকে তুলে পাগলের মতো নেচে চলেছে এক নাগারে। গায়ের ঝোলা পোশাকের প্রান্তগুলো আকাশে উড়ছে। অনেকটা সময় লোকটার দিকে তাকিয়ে থাকার পর বিপত্তারণের মনে হলো লোকটা জ্যোৎস্না আর ছায়ার ফাঁকে কোথাও যেন মিশে আছে। দেখা যাচ্ছে অথচ দেখা যাচ্ছে না। নাচটা বন্ধ হয়ে গেছে। পেছনের দরজায় কয়েকটা আলতো পায়ের শব্দ আর মৃদু ফিসফাস শুনতে পেল বিপত্তারণ। খুব আলতো শব্দ। শেষ রাতের হাওয়া আর পাতা ঝরাই হয়তো মনে হবে, কিন্তু সারা রাত জেগে কাটানোই বিপত্তারণের স্নায়ুগুলো খুব সজাগ ছিল। সে বুঝতে পারল বেশ কয়েকজন নিশাচর লোক তার বাড়ির পিছনে জমা হয়েছে এবং তাদের উদ্দেশ্য খুব একটা ভালো নয়। বাক্সে 3,35,000 টাকা, 6টি মূর্তি তৈরি আর সে বাদে বাকি 27 জন কারিগরের 4 মাসের খাই খরচ। ব্যাংকের রাখাটা যে কি বোকামির কাজ হয়েছে সেটা ঠিক এই সময় মাথায় ঢুকলো বিপত্তারণের। নিজেকে মনে মনে আচ্ছা করে জুতো পেটা করে বিপত্তারণ ঠিক করে নিল, না, মাথা ঠান্ডা রাখতে হবে এবং তার সে ছাড়া কেউ নেই। এবার দরজার ধাক্কাটা একটু জোরে। লোকটার গলা আরো মিহি হয়ে এসেছে। নিশুতি রাতে দরজার জোর আওয়াজের পর গলাটা সাপের ফিসফিসানির মতোই লাগছে বিপত্তারণের কানে। বলিও বিপত্তারণ বাবু, কাজটা যে বড় অনুচিত হচ্ছে এবার। এই 10-12 জন খোকা মিলে কি আর আপনার রাত আঙুল চওড়া দরজা ভাঙতে পারবে? দরজাটা খুলে দিন না বাবু। এত পর পর ভাবলে কি করে চলবে বলুন তো? বিপত্তারণের দেহে কি করে যেন একটা অবিশ্বাস্য শক্তির চাড়া দিয়ে উঠল। কান দুটো অসহ্য গরম হয়ে উঠল। চৌকি থেকে নেমে দরজাটা হাট করে খুলে ফেলল এক টানে। এদিকটাই পাহাড়ের দিকটা। কিছু দূর সমতলে সে পথ এগিয়ে ঢালু হয়ে গিয়েছে চন্দন নালার দিকে।
আগা পাঁচতলা মুড়ি দিয়ে যে কজন নিথর ঝোপের মতো দাঁড়িয়ে আছে, আড়ে দিঘে তারা খুব একটা কম নয়। বিপত্তারণের কেন যেন একটুও ভয় হলো না। টাকা নিতে এসেছেন তো আমাকে মেরে তার পরে নিয়ে যান। ওই টাকাটা 700 জন শ্রমিকের অন্ন সংস্থান। এই প্রাণ থাকতে আপনাদের হাতে তা তুলে দেব না। একটা লম্বাটে নিরেট অন্ধকার আলো আধারি চিরে বিপত্তারণের কাঁধের উপর নেমে এলো। সে ছিটকে পড়ে গেল। তাকে টাকা দেখাতে নেই খোকা, তোমার হিসেব আলাদা। এই তোরা কি দেখছিস? এটাকে পিচ মোড়া করে বেঁধে নিয়ে চল আমার দরবারে। অন্ধকারে হোঁচট খেতে খেতে চন্দননালার ঢালের দিকে চলল বিপত্তারণ। সামনের লোকটা সোজা হয়ে হেঁটে চলেছে, পেছনে ভারী ভারী পায়ের শব্দ। কাঁধটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। চোখের সামনে খোলা মাঠ, জ্যোৎস্না, নিঃসঙ্গ নদী তীর একবার ঝাপসা হয়ে আসছে, একবার খুব বেশি রকম স্পষ্ট হয়ে উঠছে। মাঝে মাঝে হাত আর কাঁধের পেশিগুলো ফুলে উঠছে প্রচন্ড যন্ত্রণায়, যেন ওর মধ্যে একই সঙ্গে দুজন সম্পূর্ণ বিপরীত মানুষ পায় তারা কষছে। বিদ্যুতের মতো বিপত্তারণের মাথায় খেলে গেল একটা ব্যাপার। আচ্ছা, লোকটা মাঝরাতে মোটেও দেশ বলেনি, বলেছে দেশ, অর্থাৎ হিংসা বা শত্রুতা। আর এই লোকগুলোই তার প্রমাণ। শুকনো নদীর খাত পার হয়ে যখন বিপত্তারণ পুরনো রাজবাড়ির কাছে পৌঁছল, সে বুঝতে পারল এরা খোদ নৃসিংহ সিংহেরই লোক। তাহলে কেউ তার কানে খবরটা পৌঁছে দিয়েছে। আশ্চর্যের ব্যাপারটা হলো, এই উপলব্ধিতে বিপত্তারণের হাতে পায়ে খিল ধরার কথা হলেও সে নিজে বেশ বুঝতে পারছে তার মধ্যে একটা উদ্দাম পাগলামি দাপিয়ে বেড়াচ্ছে। কোনো বীর রাজার শত্রু শিবিরের খবর পেয়ে যেমন উত্তেজিত হয়ে ওঠেন, ঠিক তেমনটাই লাগছে বিপত্তারণের বুকের মধ্যে। রাজবাড়ির চাতালে অনেকগুলো সাদা সাদা আলো জ্বলছে। একটা হোম জেনারেটরের শব্দ আসছে। বড় মণ্ডপের ওপরটায় একটা বড় চেয়ার, কুচকুচে কালো রং তার। বিপত্তারণের সামনের লোকটা 3 ধাপ উঠে গেল। বিপত্তারণে উঠতে যাচ্ছিল, পেছন থেকে দুজন কাঁধ ধরে তাকে থামিয়ে দিল। বিপত্তারণ একটা ঝটকা দিল হাত বাঁধা অবস্থাতেই। লোক দুটো 4 হাত দূরে ছিটকে পড়ল। বাকিরা এতটাই অবাক হয়ে গেল যে বিপত্তারণের দিকে তেড়ে আসার কথা ভুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। চেয়ারে বসা লোকটা উঠে দাঁড়িয়ে পড়েছিল। লম্বা লম্বা পা ফেলে বিপত্তারণ চাতালটায় উঠে গেল। লোকটা মন্ত্রমুগ্ধের মতো একপাশে সরে গেল। বিপত্তারণ চেয়ারটার কাছে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, হাতটা খুলে দাও, আমার হাতটা খুলে দাও। চাতালের নিচ থেকে একজন এগিয়ে এলো। কোমর থেকে একটা বিরাট ছুরি বার করে বিপত্তারণের কাছে এসে দাঁড়ালো। তাড়াতাড়ি করো মূর্খ। হাতে দড়ি কেটে লোকটা নেমে যেতেই বিপত্তারণের চেয়ারটার পায়ের উপর পা তুলে বসল। তারপর আগা পাশতলা কাপড়ে মোড়া লোকটার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। সিংহ সিংহ, চালাকির জায়গা পাও না। বিকেল থেকেই রামজীবনের মনটা খচখচ করছিল। বিপত্তারণ ছোঁড়া এমনিতেই বড় মেদা মারা, তার উপর এই কালির রং নিয়ে বিপত্তি। বেমক্কা কিছু একটা করে বসলে তিনি ওর বাড়ির লোককে কি জবাব দেবেন? ওর ভরসাতেই ছেলেটা অত দূর থেকে এখানে মূর্তি বানাতে আসে। শুধু তাই নয়, গোদের উপর বিস্ফোরার মতো নৃসিংহ সিংহ রয়েছে, আর রয়েছে তার ফতোয়া। কোশমিনকালেও তিনি শোনেননি কালী মূর্তিতে লাল রং ছোঁয়ানো যায় না, কিন্তু এই একটি লোককেই রামজীবন ভয় পান। যদিও তাকে গোলকপুরের কেউ কোনোদিন মুখোমুখি দেখেননি, তবুও তার কথাকে লোকে অক্ষরে অক্ষরে মানে। নদীর পশ্চিম পারে শালবনের মধ্যে প্রাচীন রাজবাড়িতে সে তার দলবল নিয়ে থাকে। বিরাট শক্তিশালী লোক। শোনা যায় তন্ত্রসার গুলে খেয়েছে সে। গ্রামের একদম পশ্চিম প্রান্তে শুভময়ের বাড়ি। গভীর রাতে আগাপাস্তলা মুড়ি দিয়ে কেউ একজন বিভিন্ন আদেশ লেখা কাগজ তার জানালা দিয়ে ফেলে যায়। শুভময়ই গোলকপুরের সবাইকে ব্যাপারটা জানিয়ে রাখে। বিপত্তারণের কথা ভেবে ভারী চিন্তা হতে লাগলো তার।
চিন্তা না বলে দুশ্চিন্তাই বলা ভালো। নাতি এসে টানাটানি করছিল অনেকক্ষণ থেকে ঘুরতে যাওয়ার জন্য। আর দেরি না করে পাঞ্জাবিটা গলিয়ে নিয়ে আবার শুভময়ের বাড়ির দিকে রওনা দিল রামজীবন। বটতলার সাধুটিকে তো আগে দেখেননি। বেশ হাসি হাসি মুখ, অল্প বয়স, পরিষ্কার গেরুয়া পাঞ্জাবি, ধুতিও ওই রঙেরই, মুখে অল্প অল্প কাঁচা দাড়ি। দু একবার তার দিকে তাকিয়ে রামজীবন বটতলাটা পার হয়ে গেলেন। হঠাৎ মনে হলো কেউ যেন বলে উঠল, শেষ। চমকে ঘুরে দাঁড়ালেন রামজীবন। সাধু তার দিকেই তাকিয়ে আছে। তিনি হকচকিয়ে গেলেন। আমাকে কিছু বলছেন? আপনার নাতিটি বেশ বেশ জন্মনে ছেলে। রামজীবন কি ভুল শুনলেন তবে? 7-5 ভাবতে ভাবতে নাতির সঙ্গে টুকটুক করে শুভময়ের বাড়ির দিকে রওনা দিলেন। পশ্চিম আর উত্তরের পাহাড় খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। শালবনের আরামদায়ক ঝিরিঝিরি হাওয়াটাও বেশ ঠান্ডা হয়ে আসছে। বাঁশি দাদুকে জিজ্ঞাসা করল, দাদু, দরবেশ কি? কি বললি? দরবেশ কি গো? সে তো এক ধরনের মিষ্টি। কোথায় পেলি? ঘন্টু স্যার যে বললেন দরবেশ মানে এক রকমের সন্ন্যাসীও হয়। ঘন্টু বাঁশি আর মিশি দুই ভাই বোনকে পড়ায়। রামজীবন কথা বাড়ালেন না। এই ক্লেশ, শেষ, দরবেশ শব্দগুলো যেন জীবন্ত হয়ে উঠছে ক্রমশ। বাঁশির হাত ধরে একটু তাড়াতাড়ি হেঁটে চললেন। শুভময় অস্থিরভাবে পায়চারি করছিলেন বাগানে। রামজীবনকে দেখেই তাড়াহুড়ো করে এগিয়ে গেলেন। তোমার বিপত্তারণ কি ঘটিয়েছে শুনেছ? রামজীবন চুপচাপ বারান্দায় রাখা চেয়ারটায় বসলেন। বাঁশি একটা প্রজাপতির পিছনে ছুটে গেল। কি গো, কিছু বললে না যে? নৃসিংহ কিন্তু বিপত্তারণকে ছেড়ে কথা কইবে না। ব্যাপারটা যেন তেমন ততটা সহজ ঠেকছে না। হে, নৃসিংহ না হয় কিছু একটা করেই ফেললো, কিন্তু তা বলি কি সে বুড়ো কুঁজো লোক পাঠিয়ে বিপত্তারণকে ভয় দেখাবে? আর ওই ভৌতুড়ে দৈব বাণী শোনার দিনই রঙের বিপত্তি। ব্যাপারটার অনেকগুলো প্যাঁচ রয়েছে শুভময়। আমার 32 বছরের পুলিশি বুদ্ধি তো তাই বলে। অনেকগুলো দিক ওই বিপত্তারণের সঙ্গে জুড়ে আছে। একটা দিক তো ওই রঙের গন্ডগোল বোঝাই যাচ্ছে, কিন্তু সে তো মোটা দাগের দেখা। আরো কি কি যেন চোখ এড়িয়ে যাচ্ছে, তা খুলতাই হচ্ছে না। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু কিন্তু এই ভর দুপুরে যে আমার বাড়ি বয়ে নৃসিংহের লোক ফতোয়া দিয়ে গেল, তার কি হবে শুনি? নৃসিংহের লোক দুপুরবেলায়? কিন্তু তারা তো শুনেছি রাত ছাড়া বেরোয় না। সেইটাই তো আসল ভয়ের ব্যাপার। আমারও তো জানো ওই একটি মাত্র মা মরা মেয়ে সন্তান নিয়ে বাস। এই অখেদ্য শহর থেকে থানা আবার 12 কিলোমিটার দূরে। আমার কিছু একটা হয়ে গেলে মেয়েটা যে পথে বসবে ভাই। তুমি কিছু একটা করো। রামজীবনও জানেন নৃসিংহের ফতোয়া ভয় পাওয়ার মতোই। বাঘা বাঘা ডাকাত মাফিয়া ঘেটে এই গোলকপুরের নৃসিংহ তাকে একেবারে দমিয়ে দিয়েছে। ধরাছোঁয়ার একেবারে বাইরে এসে ছায়ার মতো চলে, সাপের মতো বলে। লোকাল থানা পুলিশ তার টিকিটিও খুঁজে পায়নি। নিঃশব্দে কাজ সেরে সে বেরিয়ে গেছে। দেখি কাগজটা। শুভময় কাগজটা রামজীবনের হাতে দিলেন। বেলে কাগজ, তার উপর নীল রং দিয়ে স্পষ্ট করে লেখা, বিপত্তারণের বাড়ি থেকে দূরে থাকুন, অন্যথায় শাস্তি অনিবার্য। আদেশানুসারে শ্রী নৃসিংহ সিংহ। কাগজটা শুভময়কে ফেরত দিয়ে রামজীবন আবার গম্ভীর হয়ে গেলেন। শুভময়, এ তোমার আমার কাজ নয়। সবাইকে জড়িয়ে নিতে হবে। প্রয়োজন হলে পুলিশ, ওঝা, চোর, সাধু সব।
হয় এসপার নয় ওসপার। শত্রু কিন্তু আমাদের দুটি, একটি তো অশরীরী বটে, অন্যটিও শরীরী হয়েও অদৃশ্য। লোকবল চাই হে, লোকবল ব্যবস্থা করতে হবে সবাই মিলে। আজকালের মধ্যে একটা মিটিং ডেকে ফেলি ক্লাবে। সভাপতি আবার সেই হতচ্ছাড়া কালিদাস। তুমি এক কাজ করো, আজ একবার সন্ধ্যার দিকটায় নবীন কবরেজের দোকানে এসো তো, দেখি কি করা যায়। শুভময়ের মেয়েটা বাঁশির হাত ধরে কি একটা নিয়ে আসছিল এইদিকে। কাছে এসে মেয়েটা রামজীবনকে বলল, জেঠু, ও জেঠু, হাত পাতো তো, এ নাও এ নাও। বড় ভালো মেয়ে, মুখের দিকে চাইলেও মন ভরে যায়। ডাগর চোখ, কালো কোমর ছাপানো চুল। রামজীবন সস্নেহে চোখে মেয়েটিকে একবার দেখে নিয়ে হাত বাড়ালেন। বাটি থেকে একটি গরম আলুর চপ তুলে রামজীবনের হাতে দিল মেয়েটি। প্রচণ্ড গরম। রামজীবনের হাতটা ছ্যাঁক করে উঠল। তার মুখ দেখে হয়তো মেয়েটি কিছু বুঝেছিল। সঙ্গে সঙ্গে শুভময়ের হিসেবের খাতা থেকে একটি কাগজ ছিঁড়ে সে রামজীবনের দিকে এগিয়ে দিল। আরে মেয়ে, আমি মরলে কি তোর বুদ্ধি টুদ্ধি হবে নাকি? জেঠুকে ওই গরম চপটা সরাসরি হাতে দিয়ে দিলি। আমি যে তোকে নিয়ে কি করব। কাগজে মুড়ে গরম চপের একদিক কামড়ে চোখ বুজে চিবুচ্ছিলেন রামজীবন। তৃপ্তি চোখে মুখে স্পষ্ট। চোখ যখন খুললেন সে এক স্বর্গীয় ভাব। ভাই শুভময়, চিরটা কাল আকাশের তারা নক্ষত্রই আটকে বেড়ালে, নিজের ঘরে যে সাক্ষাৎ জগত্তারিণী বসে আছে তার খেয়াল করলে না। এমন রান্নার হাত, যেন সাক্ষাৎ সরস্বতী। শুভময় হেসে ফেলেছে, বাঁশিও। সে রামজীবনকে বলে উঠল, ও দাদু, সে তো অন্নপূর্ণা হবে, সরস্বতী তো বিদ্যার দেবী। রামজীবন এক হাত জিভ কেটে নিজের দু কানে হাত দিলেন। মেয়েটির চোখ দুটোর দিকে তাকিয়ে হেসে বললেন, আরে মায়ের আবার নাম কি? তাই তো মা বিপদতারিণী। কাজলির চোখ দুটোতে আলো জ্বলে উঠল। নবীন কবিরাজ আর অরবিন্দ সেন যে আগের জন্মে কোষ্ঠকাঠিন্য আর ইসবগুল ছিল, সবাই এক বাক্যে স্বীকার করে। একে অপরের চরম শত্রু, কিন্তু কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত কাটাতে পারে না। বাপের অ্যালোপ্যাথির ধারে কাছে না ঘেঁষে যখন নবীন কবিরাজি নিয়ে পড়ল, সবাই এক বাক্যে স্বীকার করল ঘোর কলি ঘুরতে শুরু করলো বলে। দাপর ত্রেতা পার করে এই স্রোত সরাসরি সত্যযুগে নিয়ে ফেলবে সবাইকে। বাজারের ঠিক মাঝখানে নবীনের একটা দুকুঠিরই ছোট্ট ঘর থাকে। একটি রিসেপশন, অন্যটি চেম্বার। চেম্বারে অবশ্য কেউ থাকে না। রিসেপশনে নবীন সারা দিন বসে থাকে অরবিন্দর সঙ্গে। অরবিন্দ আবার আর এক কাঠি সরেশ। নাম মাহাত্ম্য বজায় রেখে তিনি পাশ করা আইসিএসটি ছেড়ে শালকাঠের ঠিকেদারিতে লেগেছেন। কাজকর্ম বিশেষ কেউই করে না। নবীনের দোকানেই দুবেলা দাবায় মুখ গুঁজে বসে থাকে দুজন, আর বাজার বা পথ চলতি লোক মাঝে মধ্যেই চমকে ওঠে দুজনের চিল চিৎকারে। বিকেলের দিকটায় দাবা খেলতে খেলতে নবীন সরু চোখে লক্ষ্য করল অরবিন্দ একটা ঘোড়াকে নৌকোর চালে এগিয়ে দিল। নবীন অরবিন্দের দিকে কটমট করে তাকাতেই সে ভারী অবাক হওয়ার ভান করে ভুরু দুটো তুলে দিল। নবীন বলল, সে তুই যদি আমলা টামলা হতিস তখন না হয় হাতি ঘোড়া নৌকো ইচ্ছে মতো চালাতে পারতিস, তা তো আর নোস। তাই বলছি কি, ঘোড়াটাকে আড়াই চাল দিলেই ভালো হতো নাকি? এই তোর মতো লোকেরা সারা জীবন এই বাঁধা ধরা নিয়মেই আটকে থাকবি। কোনো দিনও এই নিয়মের বাঁধন থেকে না বেরোতে পারবি না তোরা। বিদেশে গিয়ে দেখ, নিত্য নতুন এক্সপেরিমেন্ট করছে ওরা। এই তোদের মতো লোকেদের জন্য না আমি সিভিল সার্ভিসটা ছেড়ে এসেছি। তোরা নতুন কিছু প্রকল্প মেনে নিতেই পারিস না। উন্নয়ন নবোন্নয়নে কিচ্ছু বুঝিস না তোরা, অনগ্রসর দেশবাসী সব। নবীন বক্তৃতাটাকে হজম করে একটা ছোট্ট প্রশ্ন করল, তোর এই উন্নয়নশীল চালটা ক্যাসপার্ভ যেন কোন খেলাটা দিয়েছিল? একটা লম্বা লোক আখ চিবুতে চিবুতে অনেকক্ষণ ধরে অরবিন্দ আর নবীনকে দেখছিল। আখটা শেষ করে
একটা কলার ঠেলাগাড়ির মালিককে জিজ্ঞেস করল, দাদা, এখানে ভালো কভারেজি ওষুধ কোথায় পাওয়া যাবে? ঠেলাওয়ালার গাড়ির সামনে বিস্তর খরিদ্দার ছিল। কলার ফানাগুলো সাজাতে সাজাতে সে নবীনের দোকান দেখিয়ে দিল। লোকটা ভারী বশংবদ হয়ে যখন নবীনের দোকানের সামনে এসে দাঁড়ালো, কি হলো? এটা কি হলো? কেন চাল দিলাম, কি হয়েছে? এইভাবে চাল দেওয়া যায়? নতুন জিনিস করতে শেখ ভাই। এই শোন, সব সময় উল্টোপাল্টা কথা বলিস না। এই দেশটা এই জন্য পিছিয়ে আছে তোদের মতো লোকেদের জন্য। এই শোন, খেলতে বসেছিস, খেলার দিকে মন দে। সিভিল সার্ভিসটা না এই তোদের মতো লোকেদের জন্য আমি ছেড়ে এসেছিলাম। একটা নতুন কিছু করতে পারিস না তোরা। কিছু পাচ্ছিস না, এখন অন্যদিকে কথাটা নিয়ে যাচ্ছিস। বিদেশে গিয়ে দেখ ভাই, বিদেশে গিয়ে দেখ। এই দেশে থেকে আবার বিদেশের কথা ভাবছিস কেন রে? দেশটা তো পিছিয়ে আছে, বিদেশে এত এগিয়ে গেল। তখন দাবার বোর্ড উল্টানো, কালো ঘোড়া সাদা নৌকো ঘাড়ের উপর পড়ে আছে। খুব আলতো পায়ে লোকটা রিসেপশন রেখা কাঠের টেবিলটার সামনে এসে দাঁড়ালো। দুই বন্ধুর ধুদ্ধুমার ঝগড়া চলছে। নরম সরম কথা পার হয়ে এখন উল্লুক বাঁদর খচ্চরের পর্যায়ে নেমে বা উঠে এসেছে তারা। লোকটা খুব করুণ সুরে নবীনকে ডাকলো, শুনছেন? নবীন একবার তার দিকে তাকিয়ে, জানতো ডাক্তার বন্ধ। তোমার কি দয়া হবে না গো? দুই বন্ধুই চমকে উঠে থেমে গেল। এমন ধারা রোগী তারা কোনো দিন দেখেনি। এর আগেও তারা বিস্তর রোগী বিদায় করেছে, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন আগে কোনো দিন হয়নি। অরবিন্দ এতটাই অবাক হয়ে গেল যে সে নবীনকে বলে বসল, ভাই এই একবার দেখতো, বোধহয় ওনার শরীরটা খারাপ লাগছে। নবীন আর অরবিন্দ লোকটাকে ধরাধরি করে চেয়ারে বসালো। হাঁপাতে হাঁপাতে হাতের ইশারায় লোকটা জল চাইল। ফ্রিজের জলে একটু কুঁজোর জল মিশিয়ে লোকটার হাতে দিল নবীন। জলটা ঢকঢক করে খেয়ে লোকটা বলল, যা বলল শুনে নবীনের চক্ষু স্থির। ব্যাপারটা ঘোরালো না লোকটা ঘোরেল তা বুঝতে নবীন আর অরবিন্দ ঘেমে নেই একসা। ব্যাপারটা হলো লোকটির কাছে নাকি বিনি পয়সায় কুষ্ঠরোগ সারিয়ে তোলার নিদান আছে। তা সে নবীন কবিরাজকে দিতে পারে, কিন্তু তার দুটি শর্ত আছে। এক, আজ রাতের মধ্যে লোকজন জুটিয়ে পশ্চিমের গড়ে রাজার থানে যেতে হবে। আর দ্বিতীয়টি বড় অদ্ভুত, তাকে নবীনদের বাড়ি অর্থাৎ রামজীবন সেনের বাড়ির চোরা কুঠুরিতে লুকিয়ে রাখতে হবে। আর তার মুখ সে একমাত্র রাজাকেই দেখাবে। অরবিন্দের কেমন একটা খটকা লাগলো। সে জিজ্ঞাসা করে বসল, হ্যাঁ, রাজাটা যে এখন আবার কি আছে রে? যে বাসস্থান দেয়, রোগ নিরাময় করে, অন্ন সংস্থান করে, নির্মাণ করে, সেই তো রাজা। রাজার মতো একজন আছে বটে গোলকপুরে, নৃসিংহ সিংহ নাম। তবে তুমি যেমন বললে ঠিক তেমন নয়, একটু অন্যরকম। তবে সে রাজাও নয়। ওসব এখন থাক কবরেজ মশাই, ভবিষ্যৎকে টেনে পিছিয়ে আনতে নেই। একটু একটু এদিক ওদিক হলেই আপনিও পিছিয়ে অতীতে চলে যাবেন। তার চেয়ে যেমন বলি করুন, যে সেরা সেরাই হবে, রাজা রাজার থানেই রবে। দেখো বাবু, ঠকাচ্ছ না তো? আচ্ছা, ও কি টাকা পয়সা কিছু চেয়েছে তোর কাছে? নবীনের মাথাটা হঠাৎ খুব চুলকোতে লাগলো। রামজীবন আর জীবন ডাক্তার যখন গোলকপুর থানায় পৌঁছলেন, হাবিলদার রামরিক থানাবাড়ির বারান্দায় বসে ময়দা মাখছিল। এসআই সুরেন কুমড়ো আর ঝিঙে কেটে কেটে জমা করছিল বড় অ্যালুমিনিয়ামের পাত্রে। দুজনের পরনেই লুঙ্গি আর গামছা। রামজীবন ভারী অবাক হয়ে রামরিককে জিজ্ঞাসা করল, বাবু হে, গোলকপুর থানাটা কোন দিকে? আমি কিছু না জানবে হজুর, আমি গরিব হাবিলদার আছে, এসআই সাহেব বাতিয়াতে পারবেন। রামজীবন বুঝলেন তিনি গোলকপুর থানাতেই এসেছেন। আর গোলকপুরে নৃসিংহের বারবারন্তের কারণটিও খোলতাই হয়ে ধরা পড়ল চোখে। জীবন ডাক্তারের সঙ্গে থানাবাড়ির ডিউটি অফিসারের টেবিলে পৌঁছে তার চোখ আরও ছানা বড়া হয়ে গেল। দুটি অল্পবয়সী ছোকরা বারমুডা পরে টেবিলের উপরে বসে আছে, আর দুজন মাঝবয়সী লোক উঁচু বেঞ্চের উপর প্রথম দুজনের ঠিক বিপরীতে বসে আছে।
চারজনের মাঝে টেবিলের উপর একটা নীল স্ক্রিন জ্বলে আছে, আর মাঝে মাঝে ফস টক 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 করে অদ্ভুত সব আওয়াজ হচ্ছে। রামজীবন মৃদু গলা খাকারি দিল। কেউ ফিরেও তাকালো না, শুধু ছোকরা দুটির মধ্যে একজন ছক্কা, এইবার গুটিটা কাটবো বলে চিৎকার করে উঠল। রামজীবনের মেজাজটা তিরিক্ষি হয়ে উঠল। বেটা ছেলেরা ডিউটি অফিসারের ঘরে বসে বসে লুডো খেলছে। ডিএসপি হয়ে রিটায়ার করেছেন, অভিজ্ঞতার ঝুলিতে মালপত্র বড় কম নেই, কিন্তু থানার এমন রূপ জীবনে চোখে পড়েনি। ভেতরের পুলিশটা আরেকবার জেগে উঠল। দুম করে টেবিলের উপর একটা ঘুষি মেরে চিৎকার করে উঠলেন। ম্যাজিকের মতো কাজ হলো। লোকগুলো শটান সোজা হয়ে গেল। ছেলে দুটো টেবিলের উপরে দাঁড়িয়ে পড়ে উদ্দেশ্যহীনভাবে দেওয়ালের ছবির দিকেই স্যালুট করল। জীবন ডাক্তার আলতো করে রামজীবনের কাঁধে হাত রেখে বললেন, রামু, কন্ট্রোল কর বাবা, তোর কিন্তু হাই বিপি। ধুতি পাঞ্জাবি পরা রামজীবনের চেহারাটা সম্ভ্রম জাগানোর মতোই বটে। লোকগুলো অ্যাটেনশন পজিশনে দাঁড়িয়েছিল। রামজীবন গুলির মতো প্রশ্ন করলেন, ডিউটি অফিসার কোথায়? স্যার, ওই নীল পর্দা দেওয়া ঘরে আছেন স্যার। দুই বন্ধু ঘরটার দিকে এগিয়ে গেলেন। লোকগুলো তখনই ওইভাবেই দাঁড়িয়ে আছে। রামজীবন তাদের দিকে ঘুরে বলে নীল পর্দা সরিয়ে ঘরটায় ঢুকলেন। জীবন ডাক্তার শুনতে পেল টেবিলের দিকটায় আবার চেঁচামেচি শুরু হয়েছে। আমার নীলগুটি ছিল না? ওই কোন শালা আমার নীলগুটিটা সরালি? ডিউটি অফিসারের পোশাকে সাঁটা নামটা পড়লেন রামজীবন। পড়লেন মুখের ভাষাও, একটা উৎকণ্ঠা, একটা উদ্বেগ। দুজন সম্ভ্রান্ত প্রবীণ মানুষকে দেখে তিনি কেতাদুরস্ত একটা স্যালুট ঠুকে ফেললেন। দুই বন্ধু টেবিলের উল্টো দিকের গদিয়ে আঁটা চেয়ার দুটোতে বসলেন। রামজীবন ডিউটি অফিসারকে বললেন, বসুন অঞ্জনবাবু। ভারী কুণ্ঠিতভাবে তিনি বসলেন। স্যার, দই, রাবড়ি, চা, কোল্ড ড্রিঙ্কস। জীবন ডাক্তারকে একবার আর চোখে দেখে নিয়ে রামজীবন অঞ্জনকে কাটা কাটা সুরে বললেন, দুটো প্রশ্ন আগে করি। হ্যাঁ স্যার, করুন করুন স্যার। আপনি দুজন অচেনা লোককে স্যালুট করলেন কেন? আর এটা কি থানা না গ্রুপ থিয়েটার? আগে মানে চুপ করুন। মেরুদণ্ডটাও কি নৃসিংহ সিংহের কাছে বন্ধক রেখেছেন? অঞ্জনের চোখ দুটো জ্বলে উঠল একবার, পরক্ষণেই আবার মিয়ে গেল। গোলকপুরে কি হচ্ছে জানেন আপনি? অঞ্জন টেবিলে রাখা জলটা খেয়ে নিলেন ঢকঢক করে। একটু ধাতস্থ হয়ে বললেন, আপনারা কে আমি জানি না, তবে গত 3 বছরের মধ্যে প্রথম কেউ এই থানায় এলো। আপনারা পেট্রোলিং এ যান না? না, ফতোয়া আছে থানা আর কোয়ার্টার ছাড়া আমাদের বাইরে যাওয়া বারণ। তবে বাজার হাট, ওষুধপত্র? বাজার হাট পৌঁছে যাই, আর ডাক্তার কবিরাজের কাছে যেতে হলে সাধারণ মানুষ সেজে যেতে হয়। আপনাদের লজ্জা করে না? আপনারা যে পুলিশ। তাই আমরা পুলিশ, তবে আমাদের কাছে মানুষ আসে না কেন স্যার? আমরা তো মার্ভেলের সুপার হিরো নই যে মানুষ ডাকার আগেই অকুস্থলে গিয়ে হাজির হব এবং সবাইকে উদ্ধার করব। অভিযোগ না শুনে স্টেপ নিলে আপনারাই তো আবার আন্দোলনে নামবেন, বা উপরওয়ালার কাছে ফোন যাবে আমরা অপারগ। আচ্ছা, বুঝেছি। এই যে আমরা এলাম, আপনি তবে আমাদের অভিযোগ নেবেন? ক্যাঁচ করে চেয়ারটা পিছিয়ে গেল। চেয়ার ছেড়ে তিনি উঠে দাঁড়ালেন। সে লোকটার মেরুদণ্ড টান টান, সোজা। কমপ্লেন ডায়েরি আর কলমটা নিয়ে তিনি রামজীবনের দিকে তাকিয়ে বললেন, বলুন স্যার, গোলকপুর পুলিশ আপনার জন্য কি করতে পারে? আধ ঘন্টা পরে ডিউটি অফিসারের চেম্বার থেকে যখন দুই বন্ধু বেরিয়ে এলেন, তখন 4 জন ফিটফাট পুলিশ টেবিলের সামনে বসে বিভিন্ন ফাইলপত্র ঘাঁটছে। খুশি খুশি মনে বাইরে বেরিয়ে এলেন তাঁরা। রামজীবন সোজা হেঁটে চললেন প্রধান দরজার দিকে। হাবিলদার রামরিক একটা স্যালুট ঠুকল। অবাক জীবন ডাক্তার দেখলেন তার বলিষ্ঠ দেহে আঁটো খাঁকি পোশাক,
আর স্যালুট করার ধরনটি সম্মান প্রদর্শন যেমন করছে তেমন সম্ভ্রম আদায়ও করে নিচ্ছে। মনে মনে একবার সাবাস বলে তিনিও রামজীবনের সঙ্গে বড় রাস্তার দিকে হাঁটলেন। গোলকপুরের বটতলায় ভিড়টা জমেছে মন্দ না। সাধু বাবাও রয়েছেন একপাশে, তার পাশেই চাতালের উপর রামজীবন, জীবন ডাক্তার, শুভময়। চাতালের নিচটাতে সারি সারি চেয়ার। নবীন, অরবিন্দ, সুরেন, অঞ্জন, রামরিক, নিবারণ, বৃন্দাবন, আরও বেশ কয়েকজন। সাধু বাবার পাশে বসে আছে বাঁশি, একটা বই দেখছে এক মনে। রামজীবন প্রথম মুখ খুললেন। দেখুন, খুব বেশি কিছু বলার সময়ও যেমন নেই বিষয়ও। ব্যাপারটা গোলকপুরের মোটামুটি সবাই জানেন, কিন্তু আংশিকভাবে। একসঙ্গে ব্যাপারটা না জানলে এর প্রতিকার সম্ভব নয়। বিপত্তারণ বলে ছেলেটির একটি কারিগর, সে এখানেই উপস্থিত আছে। তার হাত ধরে একটি বিপত্তি আজ দুপুর নাগাদ ঘটে গেছে, সেটিও সবাই জানে। এখন প্রশ্ন হলো কেন এবং কিভাবে। নিবারণের কথা অনুযায়ী সম্পূর্ণ অতিপ্রাকৃতভাবেই তা ঘটেছে, তার নিজস্ব কোনো ভূমিকা নেই এখানে। এবার রঞ্জনবাবু, আপনি যদি তাকে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান তো করতে পারেন। অঞ্জন উঠে দাঁড়ালেন, দাঁড়ালো নিবারণ। অঞ্জনের ভাবভঙ্গি সম্পূর্ণ আলাদা। ইউনিফর্মটা ঝকঝক করছে, চোখে বুদ্ধিদীপ্ত চাহনি। নিবারণকে তিনি সম্পূর্ণ অন্যদিক থেকে জেরা শুরু করলেন। তুমি কতদিন বিপত্তারণের কাজ করছো? নিবারণ তাকালো অঞ্জনের দিকে, একবার বৃন্দাবনকেও দেখে নিল, তারপর অনেক মেপে মেপে বলল, হ্যাঁ, আমি শারদাচরণের সাথে ছোটবেলা থেকেই ছিলাম। বিপত্তারণ এসেছে বছর 5 আগে। আচ্ছা, তা বিপত্তারণ এত তাড়াতাড়ি প্রধান কারিগর হয়ে উঠল, দলের দায়িত্ব পেয়ে গেল, তোমার রাগ হয়নি? না না, কেন রাগ হবে? সে ভালো কারিগর, তাই সে জায়গা পেয়েছে। দাদুর সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। রামজীবন চমকে উঠলেন। এই খবরটি তিনি জানতেন না। নিবারণ তবে শারদাচরণের নাতি। কিন্তু নিবারণ, তোমার আশেপাশে তো কোনো লাল রং খুঁজে পাওয়া যায়নি, তবুও কি করে? সেই ব্যাপারটা তো আমিও বুঝতে পারছি না, তাই ভয় পেয়ে আছি প্রচণ্ড। অঞ্জন ঠোঁট কামড়ে ধরলেন। কিছুক্ষণ চুপ করে থেকে ঠান্ডা গলায় তিনি বললেন, দেখো নিবারণ, তোমার কথাই যেন সত্যি হয়। এই রং নিয়ে বিপত্তারণের যদি কোনো বিপদ হয়, তার আঁচ কিন্তু তোমার গায়েও লাগবে। অঞ্জন বাবু, আপনাদের বোধহয় এখানকার কাজ ফুরিয়েছে। অঞ্জনবাবু তার সিপাহীদের নিয়ে চলে গেলেন। সবাই চুপ, শুধু বাঁশির গলা শোনা যাচ্ছে। সাধু বাবা, এটা কি ফুল গো? লাল পদ্ম। তাহলে রামজীবন কাকা, এখন আমাদের কি করণীয়? ওই অচেনা লোকটি তোদের কি একটা রোগের ওষুধ লিখে দিয়েছে, সেটা সবাইকে একবার পড়ে শোনা। ওষুধ ঠিক নয়, আবার ওষুধ? যাই হোক, পড়ে শোনা না। পকেট থেকে এক দিস্তা কাগজ বার করলো নবীন। তারপর চাতালের উপর আলোর সামনে এসে সেটি জোরে জোরে পড়তে লাগলো। নদীর এ অংশটুকু সাঁতরেই পার হওয়া যায়। খাড়া পাড় ভেঙে ঝপঝপ করে পড়ছে, আর তীরবর্তী গ্রামের ঘুমন্ত প্রহর চমকে চমকে উঠছে নিঃশেষিত প্রায় দীপশিকার সঙ্গে। এক সদ্য যুবা ঘাটের একপাশে রাখা ডিঙি নৌকোটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বালি চিকচিক করছে পূর্ণিমার জ্যোৎস্নায়। এই ঘাটের কাছাকাছি কোনো গাছপালা নেই। যতদূর চোখ যায় বিপুল জলরাশি চকচক করছে। ছোট ছোট ঢেউ উঠছে উত্তরে বাতাসের তাড়নায়। ডিঙি চালিয়ে এই বাঁকের মুখের শিরনাগঙ্গা পার হওয়া খুব সহজ, কিন্তু তা হওয়ার নয়। নদী সাঁতরে পার হওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমণ। ধুতির কোঁচড়ে রাখা ছোট্ট পাত্রের সর্ষের তেলটা
গায়ে মেখে হাড় হিম করা জলে নামল যুবক। প্রচণ্ড ঠান্ডার অনুমতিতে হাত পা অসাড় হয়ে এলো যেন। প্রবল বেগে হাত পা নাড়তে লাগলো সে। অঙ্গ সঞ্চালন বন্ধ হওয়ার অর্থ নিশ্চিত মৃত্যু। ঠান্ডা জলে দম বন্ধ হয়ে মরার কথা ভাবতেই তার গায়ে দুনো বল এলো। আরো জোরে জোরে জল ঠেলে সে এগিয়ে চলল। ক্রমে পূব পাড়ের গাছপালার রেখা দিগন্তে স্পষ্ট হয়ে উঠল। তীরে পৌঁছতে খুব বেশি দেরি নেই আর। অগভীর জলের নিচে বেলে মাটির ছোঁয়া লাগলো হাতে। যুবক কোমর জলে সোজা হয়ে দাঁড়ালো। প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে জলের উপরিতলে উঠে আসতে লাগলো। শীত ঋতুর আগমনে নিঝুম পারপুর পল্লী যেন অপার্থিব কোনো স্থান। গাছের ফাঁকে ছেঁড়া ছেঁড়া জ্যোৎস্না কুয়াশা জোনাকি মাখামাখি। নদী থেকে পথটি পল্লীর মধ্যে কিছু দূর প্রবেশ করে দ্বিধা বিভক্ত হয়েছে। একটি পথ পূর্বে পারপুরের লোকালয়ের দিকে প্রসারিত। পথের অন্য অংশটি দক্ষিণে চলে গেছে জ্যোৎস্না প্রান্তরে। যুবকের দেহ ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠল। ভেজা কাপড় গায়ের সঙ্গে লেপ্টে থাকায় ঠান্ডাটা আরো অসহনীয় হয়ে উঠছে ক্রমশ। শূন্য প্রান্তরে উঁচু নিচু অংশ পার হয়ে যুবক একটি প্রাচীরের সম্মুখীন হল। তার গায়ে গায়ে কিছুটা পূবে গিয়ে দক্ষিণে বাঁক নিতেই প্রাচীরের গায়ে দরজা। দরজা অতিক্রম করলে শিয়াকুল আর আশাওরায় আবৃত পথ। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ঝোপ জঙ্গল ক্ষীণ হয়ে এলো। পায়ের নিচে ইটের তৈরি চাতাল অনুভব করল যুবক। চাঁদ মধ্য গগন ছেড়ে পশ্চিমে ঢলে পড়েছে। সামনে বিরাট বিহারের ছায়া কিছুটা পশ্চিমে হেলে। দক্ষিণ পূবের জ্যোৎস্নালোকিত গাছগাছালির ফাঁকে ভাগীরথীর প্রবাহ চিকচিক করছে। সোজা উঠে গেছে প্রশান্ত সোপান। একটানা 26টি সোপান পার হয়ে যুবক বিহারের দ্বারে উপস্থিত হল। ন্যাড়া মাথা, শীর্ণকায় একজন বুড়ো মানুষ এই প্রচণ্ড শীতেও নগ্ন দেহে দাঁড়িয়ে আছেন। হাতে একটি মাটির প্রদীপ। মৃদু কম্পমান আলোয় তাকে পাথরের তৈরি মূর্তি বলে মনে হয়। যুবককে দেখে মৃদুস্বরে বৃদ্ধ বলে উঠলেন, আসুন ব্রাহ্মণ। যুবক ঠান্ডা হাওয়ায় কেঁপে উঠল একেবারে। আমাকে আমাকে একটু আগুন দিতে পারেন, নইলে ঠান্ডায় ঠান্ডায় মরেই যাব। তা হওয়ার নয় মুকুটরায় মহাশয়। আপনার আগমনের সাফল্য প্রমাণ করে আপনার পথ চলা এখনো অনেক বাকি। বুঝলাম না ভিক্ষু। আসুন, আপনি ভিতরে আসুন, সত্য উন্মোচিত হোক। মঠের মূল দরজা দিয়ে প্রবেশ করলে উজ্জ্বল দীপালোকে চতুর্দিক উদ্ভাসিত হয়ে উঠল। 400 বছর আগে তৈরি মঠের প্রাধান্য, আধিপত্য কমলেও ভাস্কর্য স্থাপত্যের কোনো রকম হানি ঘটেনি। কুলুঙ্গির দীপাধারে স্বর্ণাভ আলো। বৃদ্ধ আলোকিত স্থানে এসে ঘুরে দাঁড়ালেন যুবকের দিকে। আপনার বস্ত্র আপনি উন্মোচন করুন ব্রাহ্মণ। আঁটো আংরাখা আর ধুতি খুলে গেল। বিরচিত বিশাল শরীরটি আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। প্রদীপ হাতে ভিক্ষু অগ্রসর হলেন। দেখা গেল যুবকের দেহে অজস্র ফোঁড়া। দেহের লোমংশ অংশ বাদে সর্বত্র সেই ভয়ানক মারণ রোগের চিহ্ন দৃশ্যমান। ভিক্ষুর অচঞ্চল মুখেও দেখা গেল উদ্বেগের রেখা। একবার যেন শিউরেও উঠলেন। আরেকটিও কথা না বলে যুবকের হাত ধরে দ্রুত টেনে নিয়ে চললেন মঠের গর্ভগৃহের দিকে। পদ্মের সুমিষ্ট গন্ধে গর্ভগৃহ পরিপূর্ণ। বৃত্তাকার গর্ভগৃহের পশ্চিম দেয়ালের ঠিক সামনেই বিরাট সাদা একটি মূর্তি। লম্বায় সেটি প্রায় 5 হাতের কাছাকাছি। ত্রিনেত্র, মাথায় বিরাট জটা জালের ওপর স্বর্ণ মুকুট, অথচ দেহের বাকি অংশে কোনো অলংকার নেই। দেবতা সিংহের পিঠে আসেন। ডান পাশে একটি ধাতব ত্রিশূল,
ত্রিশূলটির দেহে সাদা পাথর কেটে বানানো বিরাট একটি নিথর সাপ, বাঁদিকে সুবর্ণ ভাণ্ডে রাখা পদ্ম কোরক, মূর্তির বাঁ হাতে একটি পিত্তল নির্মিত পদ্ম এবং তার ওপরে স্থাপন করা রয়েছে একটি রূপোর তৈরি খড়গ। ইটের তৈরি পট্টটি লাল কাপড়ে ঢাকা। সেটিকে আঙুল দেখিয়ে ভিক্ষু বললেন, আপনি শুয়ে পড়ুন। যুবক এগিয়ে গিয়ে তার উপর শুয়ে পড়লেন ঊর্ধ্বমুখ হয়ে। বৃদ্ধ একটি ধূপ জ্বালিয়ে দেবতার সামনে রাখলেন। 5টি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখলেন বেদির সামনে। নতজানু হয়ে বসলেন শ্রমণ। বাঁ হাত হাঁটুর উপর রেখে ডান হাত দিয়ে আলতো ছোঁয়ায় মুকুটের চোখ দুটি বন্ধ করে দিলেন। তারপর মৃদু গম্ভীর স্বরে বলতে লাগলেন, হে বীর বিপ্র, আপনি শীত ঋতুর প্রবল শৈত্য হেলায় পার হয়ে এসেছেন। অবলীলায় পার হয়েছেন বিশাল জাহ্নবী। বীর্য ও স্থৈর্যে আপনি সুমহান। দেব সিংহনাদ আপনার সম্পূর্ণ নিরাময় সাধন করুন। মূর্তির পায়ের কাছে একপাশে গোময় স্তূপ করা ছিল। সেখান থেকে এক মুঠো তুলে নিয়ে নিজের মুখের কাছে আনলেন ভিক্ষু। জনশূন্য নিঃশব্দ স্তূপের গর্ভগৃহে প্রতিধ্বনিত হতে লাগল তার মন্ত্রোচ্চারণের শব্দ। নমো আর্য বলকীতে শরায়া বোধিসত্তায়া মহাসত্তায়া মহাকরুণিকায়া। নমো আর্য বলকীতে শরায়া বোধিসত্তায়া মহাসত্তায়া মহাকারুণিকায়া। নমো আর্য বলকীতেশ্বরায়া বোধিসত্তায়া মহাসত্তায়া মহাকারুণিকায়া। পরপর 3 বার উচ্চারণ করলেন মন্ত্রটি। তারপর মন্ত্রপুত গোময় মাখিয়ে দিলেন মুকুটের মুখে। সম্পূর্ণ মুখ গোময় লিপ্ত হলে কপালের উপর রাখলেন একটি পদ্ম পাপড়ি। আবার আরেক মুঠো, আবার মন্ত্রোচ্চারণ। নমো আর্য বলকীতেশ্বরায়া বোধিসত্তায়া মহাসত্তায়া মহাকারুণিকায়া। এবার বুক আর পেটে প্রলেপ দিলেন। নাভির ওপর রাখলেন একটি পদ্ম পাপড়ি। সব শেষে পা দুটিতে মন্ত্রলব্ধ গোময় লেপন শেষ হলে 2 উরুতে 2টি পদ্ম পাপড়ি রাখলেন। এইভাবে সম্পূর্ণ দেহে প্রলেপ দেওয়ার পর শ্রমণ করজোড়ে সিংহনাথ মূর্তির সামনে দাঁড়ালেন। চোখ বুঝে এক মনে জপ করতে লাগলেন। ওং মণিপদ্মে হুঁ, 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 ওং মণিপদ্মে হুঁ। রাত্রির নিঃশব্দ প্রহরে গম্ভীর মন্ত্রোচ্চারণ ধূপের গন্ধে ভর করে ছড়িয়ে পড়ল চতুর্দিকে। পর্ণমুচির পতনোন্মুখ পাতায় পাতায় জ্যোৎস্নার অক্ষরে লেখা হতে লাগল পুনর্জীবনের নিয়তি লিখুন। নিঃশেষ হতে লাগল দীপাধারের ঘি, সঞ্চিত শিশিরের ফোঁটা। রাতের অন্তিম প্রহরে চোখ মেলে চাইল মুকুট। ভিক্ষু তখনও চোখ বন্ধ করে জপ করে চলেছেন মহামন্ত্র। ওং মণিপদ্মে হুঁ, ওং মণিপদ্মে হুঁ, ওং মণিপদ্মে হুঁ, ওং মণিপদ্মে হুঁ, ওং
मणि पद्मे हूँ ओम मणि पद्मे हूँ। শুধুমাত্র ঠোঁট দুটি সচল, মুখের অন্য একটি রেখাও কাঁপছে না। মুকুট আশ্চর্য হয়ে দেখল তার দেহের বিষাক্ত রোগ চিহ্নগুলি সম্পূর্ণ মিলিয়ে গেছে। গোলাপি রক্তাভা ফুটে উঠেছে চামড়ার নিচে। এক আশ্চর্য আলোকিত শক্তি সে অনুভব করছে শরীরে। ভিক্ষুর পায়ের কাছে নতজানু হয়ে বসে সে অপেক্ষা করতে লাগলো তার ধ্যান ভঙ্গের। সকালের পূর্বাকাশের পাতলা অন্ধকার চিরে দুটি পাখির ডানা আরও পূর্বে উড়ে গেছে সবে। শ্রমণ চোখ খুলে তাকালেন। মুকুটের দিকে তাকিয়ে মৃদু হাসলেন তিনি। তার পা দুটি জড়িয়ে ধরে মুকুট বলে উঠল, হে মহান শ্রমণ, আপনি ধন্য। বলুন বলুন, কি উপায় আপনার ঋণ শোধ করি আমি? বলুন আমায়। সর্বত্যাগীর মুখে স্মিত হাসি ফুটে উঠল। মুকুটকে দু হাতে ধরে ভূমাসন থেকে তুললেন, বেদির পাশে বসিয়ে দিলেন আস্তে আস্তে। ঘরের কোণে রাখা একটি পাত্র এনে মুকুটের হাতে দিলেন। মুকুট দেখল তাতে দু রকমের সিদ্ধ কন্দ রয়েছে। ভিক্ষু বললেন, পথ্য গ্রহণ করুন বিপ্র, তারপর বলছি আমরা কি চাই। পরম ভক্তি ভরে সাধকের দেয়া পথ্য গ্রহণ করলেন মুকুট। ভোজন শেষ হলে হাত মুখ ধুয়ে মুকুট আবার ভিক্ষুর সামনে বসলেন। বৃদ্ধের চোখ দুটি স্বপ্নানু হয়ে এলো। তিনি মন্দ মধুর সুরে বলা শুরু করলেন, এই বিহার জগদীশ্বর দেবপাল নির্মাণ করেন নবম শতকের মধ্যভাগে। রাজা নিজে বৌদ্ধ ছিলেন, ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। পূর্ব, উত্তর ও উত্তর পূর্ব ভারতে তিনি অসংখ্য মঠ নির্মাণ করেন। বৌদ্ধ ধর্মাবলম্বী গুণীজন তাঁর রাজসভায় স্থান পেতেন। অন্ন বস্ত্রের সংস্থান হতো তাদের। দেবপালের সভাকবি ছিলেন বজ্রদত্ত। মহাক্ষ পাতালিক গ্রন্থ রচনা করেন তিনি। তাতে অবলোকিতেশ্বর মহাবুদ্ধের শ্লোকটি তিনিই রচনা করেন। এই শ্লোক উচ্চারণেই আপনার নিরাময় সম্ভব হল। বজ্রদত্ত নিজেও এই মারণ রোগের হাত থেকে রক্ষা পেয়েছিলেন মহামহিম অবলোকিতেশ্বরের মন্ত্র উচ্চারণের মাধ্যমেই। দ্বাদশ শতকের প্রথম ভাগে রাজা রামপালের শাসনকালেই গৌড় দেশে সেন বংশের উত্থান শুরু হল। পাল বংশের শাসন রাজধানী মুদগগিরকে কেন্দ্র করে অল্প কিছু অংশে অবস্থান করতে থাকে। ঘোর ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী সেন রাজাদের দাপটে গৌড়ের বৌদ্ধ বিহারগুলির আভা ক্রমশ ম্রিয়মান হয়ে যায়। বৌদ্ধ সন্ন্যাসীদের হাত ধরে মহাযান ধর্মমত তিব্বত পাড়ি দেয়। শুধুমাত্র পশ্চিমে মুদগগরি এবং পার্শ্ববর্তী বিহারগুলিতে বৌদ্ধ মত ছিন্ন সলিতার শিখার মতো জ্বলতে থাকে। এই দুই অঞ্চল ভাগীরথী বৌদ্ধত সরসভূমি, এই দুইয়ের মধ্যে আপনাকে যোগ সাধন করতে হবে বীর। আমি ক্ষুদ্র ভূস্বামী, এ কাজ কোনো মহান পুরুষের। আমার পক্ষে কি এই কাজ করা সম্ভব? মুকুট রায়, মহত্ব কখনো জন্মলব্ধ হয় না, কর্ম ও সাধনার মাধ্যমে তা অর্জন করতে হয়। আর আপনার কাজ হবে শুধু যোগ সূত্র স্থাপন করা। সে অঞ্চলে স্থানে স্থানে বজ্রযানী বৌদ্ধ বিহার রয়েছে গুপ্ত অবস্থায়। অতিরিক্ত তন্ত্র নির্ভর হয়ে পড়ায় ভগবান বুদ্ধের অবলোকিতেশ্বর কারণিক রূপটি অন্তর্হিত হতে চলেছে। আপনি সেখানে বজ্রদত্ত প্রণীত অবলোকিতেশ্বর বন্দনার এই পুঁথিটি নিয়ে যাবেন। ধীরে ধীরে বৌদ্ধ সমাজে অবলোকিতেশ্বরের স্বরূপ বর্ণনা করবেন।
আর আপনার বন্দনায় সব সময় এক লাল বর্ণের মাতৃমূর্তি আপনার মার্গদর্শন করবে। মুকুট ফিরে চলেছেন। সকাল ছড়িয়ে আছে গাছের গায়ে গায়ে। ঘাটের নৌকো পারাপারের জায়গায় অনেকগুলি নৌকো মাঝি সহ অপেক্ষা করছে। বজ্রদত্তের পুস্তিকাটি ছাড়াও আরও একটি ছোট কাগজের টুকরো দিয়েছেন শ্রমণ। তা আসলে উল্লিখিত সূক্ষ্ম রাড়ের পথ নির্দেশিক হাতে আঁকা মানচিত্র। লাল রঙে পথের দিশা। শিরোনামে লাল রঙে লেখা আছে, বীরভূ কামকুটি সৎ প্রচ্ছা জলন্বিতা আরণ্যকং প্রতিচাঞ্চ দেশ দার্শদ উত্তরে গৌরস্য পশ্চিম ভাগে বীর দেশস্য পূর্বত দামোদরোত্তরে ভাগে শুম্রদেশ প্রকৃতীর্থ। হ্যাঁ, এই হলো সেই বর্ণনা। মুকুট রায় বহমান জলের দিকে তাকিয়ে রইলেন। জলজ শুশুকের দল খেলা করছে ঢেউয়ের মাথায়। লাল বর্ণের দেবী, এমনটি তো তিনি শোনেননি কোনোদিন। নবীনের পড়া শেষ হলো। পাণ্ডরা। গাছের পাতা পড়ার শব্দ শোনা যাচ্ছে। দু এক ফোঁটা জল পড়ার শব্দও গেল শোনা। নিঃশব্দ প্রহর। রাত 9টার বেশি নয়, তবুও এতগুলো মানুষের মধ্যে শ্মশানের নীরবতা। সাধু প্রথম কথা বললেন। হ্যাঁ পাণ্ডারা, রক্তবর্ণের দেবী, তাঁর আশীর্বাদ ধন্য হয়েই একসময় সাধারণ রাখাল রাজা হয়েছিলেন। তার সত্য আমি জানি। আবার চমক। জীবন ডাক্তার প্রশ্ন করল, হ্যাঁ, তার সাথে এ ঘটনার সম্পর্ক কি? বিশ্বের সবকটি বড় ঘটনা পরস্পরের সঙ্গে ছোট ছোট ঘটনার মাধ্যমে যুক্ত। এক টুকরো মৌসুমী মেঘে আসামের বন্যার ভূমিকা লেখা থাকে, তা জানেন তো? আচ্ছা, শুনি তবে সে ঘটনা। হেমন্তের মা বড় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। একে অনির্দিষ্ট জঙ্গলে জীবন, তাই জনমানুষ বিবর্জিত অঞ্চল। দিনে দুপুরে বাঘ ডাকে, ইতিউতি উকিমারের সাপখোপ। গভীর রাতে অজানা সব শব্দে বুক কেঁপে ওঠে। গোষ্ঠীর পুরুষরা দূর দেশে। একটা বড় বিপদ হলে রক্ষা করার কেউ নেই। প্রাসাদের দরজা শক্তপোক্ত বটে, কিন্তু নিজস্ব শক্তি না থাকলে শুধু দরজার ভরসায় কতদিন বেঁচে থাকা যায়? ছেলেটা বনবাদারে গরু চড়িয়ে বেড়ায়, সেটাও একটা চিন্তার বিষয়। মনের মধ্যে সব থেকে বেশি যেটা খচখচ করে তা হল অচেনা সন্ন্যাসীর কথায় ইষ্টমন্ত্র ভাসিয়ে দেওয়া কুলগুরুর ইষ্টমন্ত্র তো আর যাতা ব্যাপার নয়। তিথি নক্ষত্র সময় দেখে তা ঠিক করা হয়। তবে সন্ন্যাসীর মধ্যে এমন একটা ব্যাপার ছিল, হেমন্তের মা তার কথা অমান্য করতে পারলেনই না। সেও তো আজ 2 মাস হতে চলল। কোথায় হেমন্তের রাজযোগ? 7-5 ভাবতে ভাবতে বন থেকে 20 আনা জলপাইগুলো কাটছিলেন তিনি। এমন সময় পাশের ঘরের সুরঞ্জনা ঘরে এলো। এসেই চাপা গলায় বলে উঠল, ও দিদি, দিদি শুনেছ? হেমন্তের মা উৎকণ্ঠিত হয়ে উঠলেন। ভরা দুপুর, ছেলেটা বাইরে। বুকটা কামড়ে উঠল। দম বন্ধ করে বললেন, কি রে, বিপদ হয়েছে কিছু? আরে না গো, তা নয়, কোন এক বিরাট বাদশা আমাদের এই চন্দন নালার পাশেই তাঁবু ফেলেছে। হেমন্তের মা আবার কাজে মন দিলেন। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। এককালে তারাও রাজা রানী ছিলেন। জাফরি কাটা অলিন্দের দেওয়াল ছুঁয়ে সোনার বিকেল যেত, সকাল আসত। সোনার দীপদান, শত শত সৈন্য, আজ সব গেছে।
এক অচেনা প্রাসাদের ভগ্নস্তূপে রোজ নতুন নতুন ভয় জমা হচ্ছে তহবিলে। অমন রাজা বাদশা কত যায় পথ বেয়ে। মুখে বললেন, বাদশা ফাঁকা জায়গা পেয়ে শিবির ফেলেছে, তাতে হলোটা কি? আরে সেখানেই তো ব্যাপার। তার সঙ্গে বেগমও চলেছেন, আর চলেছে বেগমের পেয়ারের পাখি বাজ বাহাদুর। তার নাকি সোনার পালক, সোনার শিকল। হতচ্ছাড়া পাখি কোন ফাঁকে শিকল কেটে উড়ে পালিয়ে গেছে, প্রহরীদের খেয়াল নেই। বেগম কেঁদে কেটে নাওয়া খাওয়া ফেলে দিন রাত্রি শুয়ে আছে মরার মতো। বাদশারও ঘুম গেছে উড়ে। তিনি চতুর্দিকে সেনা পাঠিয়েছেন এখন পাখি খুঁজে আনতে। হেমন্তের মা আবার পড়লেন দুশ্চিন্তায়। ছেলেটা রয়েছে বাইরে, বাদশার সৈন্য যদি তাকে পেয়ে অত্যাচার করে, হাতের কাজ পড়ে রইল। কিছুক্ষণ অনর্গল বকবক করে সুরঞ্জনাও চলে গেল। দরজায় ঠেস দিয়ে হেমন্তের মা পথের দিকে তাকিয়ে রইলেন। দূর থেকে দামামার কর্কশ আওয়াজ শুনে গরুগুলোর মধ্যে একটা চমকে গিয়ে শালবনে ঢুকে পড়ল। হেমন্ত চমকে উঠল, ভয়ও পেল প্রচণ্ড। জঙ্গলের এদিকটা লোকজন খুব একটা আসে না, তাই জঙ্গলি জন্তু জানোয়ারও খুব বেশি এই অঞ্চলটায়। হাতি, বুনো বেড়াল তো আছেই, চিতাবাঘ থাকাও আশ্চর্য নয়। ভয় পেলেও হেমন্তকে ঢুকতেই হবে বনের গভীরে, গরুটাকে বাঁচাতেই হবে। বড় বড় শালগাছ ছাড়াও হিজল মহুল গাছ রয়েছে বেশ কয়েকটা। খোলা জায়গায় যেমন রোদের তাপ, বনের ছাউনির নিচে অংশটা একেবারেই রোদ পড়ে না, হাওয়াও তেমন নেই। মাঝে মাঝে দু একটা শুকনো পাতা ঝরে পড়ছে। নিস্তব্ধ বনভূমিতে তাই মনে হচ্ছে যেন গোলাবর্ষণের শব্দ। শ্যাওলা ধরা পাথরের ফাঁক দিয়ে চন্দন নালা বয়ে যাচ্ছে কুলকুল শব্দ তুলে। ঘাসের উপর খুব মৃদু একটা শব্দ হলো, খুব হালকা। একটা ভারী মসৃণ দেহ ঘাসের উপর গড়িয়ে যাওয়ার শব্দ। সামনের স্বর্ণলতা ঝোপটা নড়ে চড়ে উঠেছে। গরুর কথাটা কিছুক্ষণের জন্য ভুলে গেল হেমন্ত। পা টিপে টিপে ঝোপটার দিকে এগিয়ে গেল সে। একটা ঝটপট শব্দ ভেসে এলো যেন। ঝোপের সামনেটায় শিয়াকুলের ঝাড়, কাঁটা কাটা। সেটাকে ঘুরে ঝোপের ফাঁকা ফাঁকা দিকটায় পৌঁছেই হেমন্তের হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এলো লাফিয়ে। একটা ধূসর রঙের পাখি, খুব একটা বড় না, কিন্তু বাঁকানো ঠোঁট আর বড় বড় নখ দেখে বোঝা যাচ্ছে এ পাখি শিকারীর জাত। ওড়ার জন্য বারবার ডানা ঝাপটাতে গিয়েও সে পড়ে যাচ্ছে। কোনো একটা কারণে তার ওড়ার ক্ষমতা লোপ পেয়েছে, আর সেই সুযোগেই একটা বিরাট সাপ একটু একটু করে হাঁ মেলে এগিয়ে আসছে তার দিকে। সাপটাও হয়তো শিকারী পাখিটাকে চিনতে পারছে বলে তাড়াহুড়ো করছে না। কিন্তু হেমন্ত বুঝল বেশিক্ষণ নখ বা ধারালো ঠোঁট দিয়ে পাখিটাকে আটকে রাখা যাবে না। বিন্দুমাত্র সময় নষ্ট না করে পাখিটাকে তুলে নিল, আর সেই মুহূর্তেই ডান পায়ের গোড়ালির উপর বসে গেল দুটো তীক্ষ্ণ দাঁত। ওই অবস্থাতেই ছুটতে লাগলো হেমন্ত। তার মাথায় একটাই কথা ঘুরছে তখন, তার মা অনেক ওষুধপত্র জানে, মায়ের কাছে পৌঁছতে পারলেই সে বেঁচে যাবে। গরুর কথা বেমালুম উবে গেছে তার মাথা থেকে। বনের ভেতর থেকে ফাঁকা জায়গায় টলতে টলতে বেরিয়ে এলো হেমন্ত। কুলের পাখিটা শান্ত হয়ে বসে আছে। আপাতত ওড়ার স্বাদ আর তার নেই। হেমন্তের চোখের সামনেটা অন্ধকার হয়ে আসছে কি? তাহলে নিশ্চয়ই বিষ মাথায় উঠেছে। তবে তবে সে কি আর বাঁচবে না? মাকে দেখতে পাবে না আর? গরুগুলো, ছায়া ছায়া কতগুলো লোক, হাতে লম্বা লম্বা তলোয়ার, এগিয়ে আসছে। যমদূত নিশ্চয়ই। হেমন্ত অজ্ঞান হয়ে পড়ে গেল। মূর্ছিত প্রায় হেমন্ত শুনতে পেল তলোয়ারগুলো খাপে ঢুকে যাওয়ার শব্দ, টুকরো টাকরা কথা। हुजूर, ये देखिए बाज बहादुर। और ये लड़का? बेहोश है शायद, इसे भी ले चलो बादशाह के दरबार में। হেমন্তের ডাক শুনে মা চমকে উঠেছিল। ও মা, মা, ও মা। কখন যে দুপুর গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে, মায়ের খেয়ালই ছিল না। হেমন্তর ডাক শুনে বাইরে এসে মা হকচকিয়ে গেল।
যে ছেলেটা তাকে মা নামে ডাকছে তার মুখ, গলার স্বর সবই হেমন্তের মতোই বটে, কিন্তু গায়ের ঝলমলে পোশাক, বহুমূল্য মতির মালা আর 100-র বেশি হাতিয়ারবন্ধ সৈন্য অন্য কথা বলছে। আনন্দে ঝলমল করছে তার মুখ। তুমি কে বাবা? ছেলেটা ছুটে মায়ের কাছে এসে বসে পড়ল। সঙ্গে সঙ্গে পেছনের সৈন্যরাও হাঁটু মুড়ে বসে পড়ল। হেমন্ত কল করে উঠল, মা মা, এই দেখো আমি বাচ্চার বউয়ের পাখি খুঁজে দিয়েছি, তাই তিনি খুব খুশি। আর আর আমার নামে এই পুরো অঞ্চলের পাঞ্জা দিয়ে দিয়েছেন। আর আমরা জানো, আমরা আর এই ভাঙা ঘরে থাকবো না। আমি এখন গোলকুণ্ডে রাজা গো, রাজা। আর আর তুমি হলে রাজার মাতা। মা কাঁপতে কাঁপতে বসে পড়লেন। দুজন সৈন্য বনের পথ বেয়ে গরুগুলোকে নিয়ে এসে গোয়াল ঘরে ঢুকিয়ে দিল। সুরঞ্জনা প্রদীপ আর তিলক নিয়ে এসেছে। গোয়াল ঘরের দরজা আজ আর বন্ধ হলো না। দুজন সৈন্য তার সামনে দাঁড়িয়ে পাহারা দিতে লাগল। রামজীবনের কঠোর নির্দেশ ছিল, চরম বিপদ না দেখলে যেন অঞ্জন ও তার পুলিশ বিন্দুমাত্র সাড়া না দেয়। বিপত্তারণের কাঁধে লাঠিটা পড়ার পর রামরিক বন্দুক বাগিয়ে ধরেছিল বটে, কিন্তু অঞ্জনের ইশারায় সেটি আবার নেমে এলো। রামরিক আর সুরেন বিপত্তারণ আর অপহরণকারীদের পিছু নিল। অঞ্জন আর দুটো কনস্টেবল রয়ে গেল বিপত্তারণের বাড়ির আশেপাশে। দলটা চন্দননালার দিকে অদৃশ্য হয়ে যেতেই একজন কনস্টেবল উঠে দাঁড়াচ্ছিল। কিছু একটা দেখে অঞ্জন তাকে টেনে বসালেন। রাস্তার দিক থেকে দুজন লোক চাদর মুড়ি দিয়ে বাড়িটার পিছনের খোলা দরজার দিকে চলে গেল। পা টিপে টিপে অঞ্জনও তাদের পিছু নিলেন। লোক দুটো কিছুক্ষণের মধ্যেই দ্রুত বেরিয়ে এলো ঘর থেকে। আর তখনই অঞ্জনের টর্চের তীব্র আলো গিয়ে পড়ল একজনের গামছা বাঁধা মুখের উপর। হাসতে হাসতে অঞ্জন বললেন, বাবা নিবারণ, আমার বারণের কারণ বোঝনি মনে হচ্ছে, তাই এই অকারণ হানাদারিটা করে ফেসে গেলে। বৃন্দাবন খুঁড়ো যে, চলো চলো, বৃন্দাবন যাত্রাটা এবার শ্রীঘরে সেরে নেবে, চলো। গোপন কুঠুরি থেকে লোকটা বেরিয়ে রামজীবনের বৈঠকখানার জানালার কাছে দাঁড়িয়ে আছে। হালকা আলোয় ভরে যাচ্ছে বাগান, বাড়িঘর। অঞ্জন, রামজীবন, জীবন ডাক্তার, নবীন, অরবিন্দরা সবাই চুপ। অঞ্জনকে রামজীবনবাবু জিজ্ঞাসা করলেন, বাবা অঞ্জন, নিবারণ আর বৃন্দাবন কিছু বলল? ওরা আর কি বলবে, ওরা সামান্য বোরে। নৃসিংহর ফতোয়া অনুযায়ী কাজ করছে, আর বিপত্তারণের ঘর ফাঁকা পেয়ে মূর্তি তৈরির যাবতীয় টাকা চুরি করার চেষ্টা করছিল। আমরা যদি বিপত্তারণের পিছনে যেতাম, এরা ধরা পড়তো না। লোকটা মুখ খুলল হঠাৎ। বিপত্তারণের পিছনে গিয়েও লাভ ক্ষতি কিছুই হতো না, সে তো আর যে সে লোক নয়। অঞ্জন তার দিকে তাকালো। সবাই চুপ। বিপত্তারণের বাড়ি কোথায় আপনারা জানেন? কেউ জানেন না? আমি বলি, শুনুন। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো সবাই। লোকটা ক্ষীণ নরম সুরে বলে চলল, বিপত্তারণের বাড়ি বর্ধমানের পূর্ব সীমানায়, নবদ্বীপের একদম কাছে। ওই ওষুধের কথা আমি নবীনবাবুকে বলেছি, সেও ওই অঞ্চল থেকেই এসেছিল এই বীরভূমে। কে এনেছিলেন? মুকুট রায়। বিপত্তারণের পুরো নাম কি সেটা জানেন কেউ? বিপত্তারণ রায়। মুকুট নারায়ণ এখানে এসে বন কেটে বসতি স্থাপন করেছিলেন স্থানীয় সাঁওতালদের দিয়ে, সে প্রায় 14শ শতাব্দীর গোড়ার দিকে। পরে কোনো এক যুগাবতারের খোঁজ পেয়ে তার উত্তরপুরুষেরা ফিরে যান নিজের আদি বাসভূমিতে। ধন সম্পদ বিলিয়ে দিয়ে যান প্রজাবর্গের মধ্যে। সঙ্গে নিয়ে যান ওই মহামূল্যবান পুঁথিটি, যাতে বহু রোগ নিরাময়ের কথা লেখা আছে। আরে কিন্তু তাতে নৃসিংহ সিংহের কি যায় আসে? সে কেন বিপত্তারণকে বিপদে ফেলতে চাইবে? নিশ্চয়ই কোনো কারণে সে বিপত্তারণের মুখে আশ্চর্য পুঁথিটির কথা শুনেছে। এও শুনেছে মুকুট রায়ের লাল বর্ণের দেবীর সহায়তা নেওয়ার কথা পুঁথিতে আছে। তাই হয়তো বিপত্তারণের কাছ থেকে পুঁথিটি হাতানোর জন্য
নিবারণ আর বৃন্দাবনের সাহায্যে কালী মূর্তিতে লাল রং দিয়ে সে পথ পরিষ্কার করেছিল নৃসিংহ। হাতাতে চেয়েছে অসামান্য অ্যান্টিবায়োটিকের ফর্মুলা। আরে কিন্তু কালী মূর্তিতে লাল রং না ব্যবহার করার ফতোয়া তো সে অনেক আগেই জারি করেছে গোলকপুরে, তাহলে সেটা কি করে সম্ভব? আয়নার এদিকটা আমায় দেখা, ওদিক আমার অজানা। হয়তো সত্য আর অতিপ্রাকৃত মিলেই নৃসিংহের চিন্তার সত্তা। লালবর্ণের দেবীর সাধক হওয়াও আশ্চর্য নয়। তিনি তো এই অঞ্চলের প্রাচীন রাজবংশেরই অধিষ্ঠাত্রী দেবী। তুমি লোকটা কে শুনি? আমার নাম জগত্তারণ রায়। আমি বিপত্তারণের দাদা। আমাকে সে সব জানিয়েছে। তুমি কি করে জানলে তারা বিপত্তারণকে জঙ্গল প্রাসাদে নিয়ে গেছে? বিপত্তারণই জানিয়েছে। সে আগে থেকে কি করে জানলো? জানি না। রামরিক আর সুরেন খোলা বন্দুক তাক করে যতদূর সম্ভব নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল। সামনের প্রত্যেকটা লোকের হাতে ধারালো অস্ত্র। আগ্নেয়াস্ত্র আছে কিনা বোঝা যাচ্ছে না, তবে থাকাও আশ্চর্য নয়। খুব সাবধানে পা টিপে টিপে তারা এগোচ্ছিল। বিপত্তারণ ছেলেটার জন্য রামরিকের খুব মন কেমন করছিল। তার ছেলেটাও ওই বয়সী কিনা। তারপর প্রাসাদের চাতালে পৌঁছে বিপত্তারণের হাবভাব দেখে দুজনেই চমকে গিয়েছিল। হুকুমের সুরে হাতের বাঁধন কাটতে বলা, বড় চেয়ারটায় বসে নৃসিংহের নাম করে জোরে জোরে হেসে ওঠা। সুরেন আর রামরিক দুজনেই ভাবল এ কোনো অশৈলী কাণ্ড। নৃসিংহ লোকটা এগিয়ে এসে জোর গলায় বলল, ইয়ার কি? কিসের ইয়ার কি? আমি নৃসিংহ সিংহ। আমি এই অঞ্চলের রাজা হেমন্ত সিংহের বংশধর। ওই রোগ নিয়ামক পুঁথিতেও আমারই অধিকার। কারণ লাল বর্ণের দেবী পাণ্ডরা আমাদের একান্ত নিজস্ব কুলদেবী। তুমি কালী মূর্তিতে লাল রং দিয়ে আমাদের কুলদেবীর অপমান করেছ, তোমাকে শাস্তি পেতেই হবে। বিপত্তারণের চোখ দুটো জ্বলে উঠল। সে প্রচন্ড জোরে গর্জন করে উঠল, চুপ! বেটা দারোয়ান রাজা সাজা হচ্ছে। ভুলে গেছিস তোদের পরিবারের কুলগুরুর কথা? হ্যাঁ, হেমন্তর মায়ের কাছে পুঁথি না থাকা সত্ত্বেও রোগ নিরাময়ের এত জ্ঞান কোথা থেকে এলো জানিস? সে আমাদের পরিবারের মেয়ে, মুকুট রায়ের পরিবারের মেয়ে সে। নৃসিংহ কেঁপে উঠল থরথর করে। মনে পড়েছে তার, সে শুনেছে ইষ্টমন্ত্র পরিবর্তন করার জন্য কুলগুরু হেমন্ত সিংহকে অভিশাপ দিয়েছিলেন। রাজা হয়েও হেমন্ত ও তার পরিবার চিরকাল সামান্য রক্ষক হয়ে থাকবে। একমাত্র যার তত্ত্বাবধানে দেবী মূর্তির দেহে লাল রং উঠবে, তাকে হত্যা করে সর্বরোগ নিরাময়কারী পুঁথি হস্তগত করতে পারলেই রাজত্ব ও রাজপদ আবার ফিরে পাওয়া যাবে। সঙ্গের লোকগুলো অনেক আগেই অস্ত্র ফেলে দিয়েছিল বিপত্তারণের গলা শুনে। নৃসিংহ মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল বিপত্তারণের উপর। বিপত্তারণ বাঘের মতো ডান হাত বাড়িয়ে নৃসিংহের গলাটা ধরে শূন্যে তুলে ফেলল। মুহূর্তে তার জিভ বেরিয়ে এলো। রামরিক আর পারল না। আড়াল থেকে বেরিয়ে এসে চিৎকার করে উঠল, उसे छोड़ दे बेटा। अरे अरे खून वून हो गया तो विपत्तारण फंस जाएगा। अरे मुकुट राय नहीं। अरे छोड़, अरे बेटे छोड़ दे। হাতের মুঠোটা খুলে গেল তার। ধপ করে নৃসিংহ পড়ে গেল বাঁধানো চাতালের উপর। আর কাঁচা ঘুম ভাঙা অপ্রস্তুত চোখে নিজের হাতের দিকে তাকিয়ে রইল বিপত্তারণ। নৃসিংহের মুখ থেকে কাপড়টা সরিয়ে সুরেন অবাক হয়ে বলে উঠল, এ কি শুভময় বাবু, আপনি? নৃসিংহই যে শুভময় আমি অনেক আগেই জানতে পেরেছিলাম। কি করে? রামজীবন পকেট থেকে দুটি কাগজ বার করলেন। এই যে একটি শুভময়ের পাওয়া নৃসিংহের ফতোয়া, যাতে লেখা ছিল বিপত্তারণের বাড়ি থেকে দূরে থাকুন।
অন্যথায় শাস্তি অনিবার্য। আদেশ অনুসারে শ্রী নৃসিংহ সিংহ। আরেকটি কাজলির দেওয়া তেলে ভাজার তেল মাখানো কাগজটি। অঞ্জন দেখলেন দুটি কাগজই অবিকল এক। রামজীবন বললেন, কাজলি সব জানতো, তাই সে আমাকে জানাতে চেয়েছিল বাপের অন্য রূপের কথা। তাহলে আপনি আগে বলেননি কেন আমাদের? ব্যাপারটা আগেই মিটে যেত। তোমাকে পুলিশের চাকরিটা কে দিয়েছে বলো তো? আরে হাতে নাতে প্রমাণ না পেলে কাজ হতো কিছু? শুভময়কে কি বলে গ্রেপ্তার করতে? তাও তো একটা ব্যাপার খোলসা হলো না। শুভময় বা নৃসিংহ সে কি সত্যিই রাজা হেমন্ত সিংহের বংশধর, নাকি শুধুমাত্র পুঁথিটি হাতিয়ে অ্যান্টিবায়োটিকের ফর্মুলা হস্তগত করা তার উদ্দেশ্য ছিল? আর বিপদ তারণ আসলে কি? মুকুট রায়ের পুনর্জন্ম? রামজীবন জানালার দিকে এগিয়ে গেলেন। দূর পাহাড়ে রোদ খেলছে। শালবনের ছায়ার টুকরো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করে দুপুর বিকেল হচ্ছে। সবটা জানতে নেই হে ছোকরা, এই জানা অজানাটুকুর মধ্যেই তো জীবনের স্বাদ। দইলে জীবনে বেঁচে থাকার আছেটা কি? বটতলার সাধু ঝোলাটি কাঁধে নিয়ে হাঁটা শুরু করলেন। বিপত্তারণ দাঁড়িয়ে আছে পথের মোড়ে। সাধু থমকে দাঁড়ালেন। বিপত্তারণ এগিয়ে এসে তাকে বলল, বলছিলাম যে আর আসবেন না রাতের দিকে? আছি তো তোমার সাথে, সেই বৌদ্ধ স্তূপ থেকেই। আমি তোমার চিন্তার কায়িক রূপ। এত বেঁচে থেকে কি হবে? কি রয়ে যাবে আমার নিজস্ব ভাড়ারে? সাধু তার কাঁধে হাত রেখে সুন্দর করে হেসে নরম গলায় বললেন, রেশ রয়ে যাবে গো, তোমার উপস্থিতির রেশ। সব ক্লেশ দেশের শেষে বাঁচার ইচ্ছের রেশ রয়ে যাবে। শেষ হলো আমাদের আজকের গল্প বিপদ তারুণের বিপদ। আজকের গল্প পাঠে ব্রতদীপ, বিপদ তারুণের চরিত্রে আলাপন, অন্যান্য চরিত্রে মলয়, তমাল, হ্যাপি, অভিক, কৌশিক, সজল, ঋষিতা, স্নেহাদ্রি, বিশ্বজিৎ, অমিত, নীল, অভিষেক, উর্মি, প্রিয়াঙ্কা, দীপায়ন, শুভদীপ্ত, অদিতিপ্রিয়া। গল্পটি ভালো লাগলে অনুরোধ করব আমাদের সাথে থাকার জন্য। কেমন লাগলো আমাদের আজকের গল্প? আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে। পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে। আজ আসি, আবার দেখা হবে। ভয় থাকুক গল্পেই, চিত্ত হোক ভয় শূন্য।